আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বায়োলজির 2 নম্বর সেশন, আর আমি রিহান আছি তোমাদের সাথে, তোমাদের রিহান ভাইয়া। তো শুরু করা যাক, চলো। তো আগের সেশন যারা করছো তারা আমাকে হয়তোবা চিনো। আমি নটরডেম কলেজে পড়ি, আর বিডিবিও তে আমি 2বার রিজিওনাল আর 1বার ন্যাশনাল উইনার হয়েছিলাম। আশা করি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, তবে পার্টিসিপেন্টস তো কম। তাও যারা আছো তারা দেখো। আসলে আজকে সন্ধ্যায় মনে হয় খেলা আছে, এর কারণে আর কি আজকের ক্লাসটা একটু আগে নিয়ে আসছি আর কি। তো আচ্ছা, আজকে অনেকগুলো টপিক পড়াবো, বিশেষ করে জেনেটিক্স এর কিছু টপিক আছে ইম্পর্টেন্ট, ওটা আমি তোমাদের কাছে দেখাবো। আর ব্যাকটেরিয়ার গ্রোথ সম্পর্কিত প্রবলেম আছে কিছু। আর চলো শুরু করি। তো দেখো, প্রথমে হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা কিছু আলাপ আলোচনা করে আনি। যারা ছোট আছো তারা আশা করি এটা একটু ধরতে চেষ্টা করো, আর যারা বড় আছো, যে 9-10-এ পড়ো বা এসএসসি ক্যান্ডিডেট, তারা এটা মনে হয় বুঝতে পারবা। তো ব্লাড গ্রুপ সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি, আমাদের যে রক্তে যে লোহিত রক্তকণিকা আছে, ওইখানে 2 ধরনের অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেন গুলো কি? এ আর বি, বড় হাতের এ আর বড় হাতের বি হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন বড় হাতের এ আর বি দিয়ে লেখা হয়, আর অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের বি আর এ দিয়ে লেখা হয়। তো রক্তরসে 2টা অ্যান্টিবডি পাওয়া যায়, এ আর বি, ছোট হাতের এ ছোট হাতের বি, ঠিক আছে। আহ তো যাদের রক্তের গ্রুপ সম্পর্কে তো তোমরা আশা করি অনেকেই জানো, তারপরেও একটু ক্লিয়ার করে নেই। আহ এ রক্ত যাদের রক্তের গ্রুপ এ, তাদের দেহে লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে। বি তে বি অ্যান্টিবডি আছে, সরি, বি অ্যান্টিজেন আছে আর এ অ্যান্টিবডি আছে। আর এ বি তে 2টা অ্যান্টিবডি অ্যান্টিজেনই আছে, তার কারণে কোনো অ্যান্টিবডি নাই। আর ও তে অ্যান্টিজেন নাই, তাই অ্যান্টিবডি আছে। তো একটা জিনিস মনে রাখবা, ও হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে। এর কারণে আর কি ওদেরকে অনেক অভাগা বলা হয়, তবে তারা ভালো কাজ করতেছে। ও সবাইকে রক্ত দিতে পারে। আর একটু 1 মিনিট। আচ্ছা, ও হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, আর এ বি হচ্ছে সবার কাছ থেকে রক্ত নিতে পারে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা। এই যে দেখো, এখানে সবকিছু লেখা আছে। এ বি তে এ বি কে রক্ত দিতে পারে, আর সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে। আর ও যাদের রক্তের গ্রুপ, তারা সবাইকেই রক্ত দিতে পারে, কিন্তু খালি ও গ্রুপ থেকে রক্ত নিতে পারে। হুম। আচ্ছা, দেখো, আর আরেকটা জিনিস আছে, আর এইচ ফ্যাক্টর। এই জিনিসটা এখানে লেখা নাই, তাও আমি বলতেছি। আস্তে আস্তে সবাই জয়েন দিতে থাকুক, আজকে তো পার্টিসিপেন্টস অনেক কম। তারপরেও আর এইচ ফ্যাক্টর হচ্ছে একটা অ্যান্টিজেন, ঠিক আছে। এই আর এইচ ফ্যাক্টরটা যাদের দেহে আছে তাদেরকে বলা হয় প্লাস। যেমন ও এর সাথে যদি আর এইচ ফ্যাক্টরটা থাকে তাহলে সেটাকে বলা হয় ও পজিটিভ। আর যদি আর এইচ ফ্যাক্টরটা না থাকে তাহলে বলা হবে ও নেগেটিভ। এখানে একটা জিনিস মনে রাখবা, যাদের দেহে আর এইচ ফ্যাক্টরটা আছে বা রিসার্চ ফ্যাক্টরটা আছে, তারা অন্যদেরকে, তাদের নেগেটিভ যারা, তাদেরকে রক্ত দিতে পারবে না। কিন্তু যাদের দেহে নেগেটিভ, মানে ও নেগেটিভ বা এ নেগেটিভ বা বি নেগেটিভ, এই ধরনের যারা এই রক্তের অধিকারী যারা আছে রক্তের গ্রুপের, তারা পজিটিভ কেও দিতে পারবে, নেগেটিভ কেও দিতে পারবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন আসতে পারে, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তবে তোমাদের মনে হয় মক টেস্টে ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন আসছিল, আমি যদিও প্রশ্ন দেখি নাই। তারপরেও তোমাদের ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন আসতে পারে, বিডিজিএস এর জন্য ব্লাড গ্রুপ একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই চারটা সবাই স্ক্রিনশট তুলে রাখো, বা যারা যাদের বইয়ে আছে, বই তো পড়ছো মনে হয়। আর ছোট ক্লাসের যারা আছো তারা এটা স্ক্রিনশট তুলে রাখো। আশা করি সবাই বুঝতেছো। সবাই কি বুঝতেছো? বুঝলে ওই ইয়েস লেখো, বা ওয়াই লিখতে পারো। হুম। কালকের মক টেস্টের প্রশ্ন সলভ করে দেওয়া যাবে। কথা হলো, আমি তো মক টেস্টের প্রশ্নটা পাই নাই, আমার কাছে প্রশ্নগুলা নাই। পাইলে অবশ্যই সলভ করার চেষ্টা করতাম। আসলে আমি জানতাম কি, যে আজকে আমার ক্লাসটা 8টার সময় আছে। পরে হচ্ছে গিয়ে ওদের যে ম্যানেজমেন্ট সেক্রেটারি আছে বিওসির, ও আমাকে বললো যে ক্লাসটা আসলে 4টায় নিয়ে আসতে। আচ্ছা, প্রশ্ন আছে, তোমরা আমাকে
যাদের কাছে, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছো, তারা আমাকে দিয়ে দিও প্রশ্নটা, আমি চেষ্টা করবো সলভ করতে। এইখানে আমি অনেক টপিক পড়াবো তো আজকে, একটু তাড়াতাড়ি। আর একটা জিনিস, যারা আসো, এই যে 42 জন পার্টিসিপেন্টস যারা আসো, একটু শেষ পর্যন্ত থাইকো, কারণ জেনেটিক্স এর খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক পড়াবো। আজকের ক্লাসটা যদি একটু দীর্ঘায়িত হয়, তারপর একটু দেখার চেষ্টা করো। আর যারা ক্লাসে থাকতে পারতেছে না, তাদেরকে বলতেছি তারা মনে হয় রেকর্ডিং দেখে নিবে আশা করি। তো ব্লাড গ্রুপটা আশা করি সবাই বুঝছো। ভাইয়া, টিস্যু থেকে কি প্রশ্ন আসবে? এবার টিস্যু থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দিয়ে দিই, দেখো। জিনোটাইপ ব্লাড গ্রুপের উপর মিক্সড কোশ্চেন ছিল। তো জেনেটিক্স এর টপিকটা যদি তোমরা কিছু, মানে জেনেটিক্স এর কিছু বেসিক জিনিস আছে, ওগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তোমাদের বিডিজিএস বেশি ইম্পর্টেন্ট, বেশি কঠিন প্রশ্ন মনে হয় করে না বায়োলজিতে। যদিও আমি বিডিজিএস ও দিতে পারি নাই, কারণ বয়স পার হয়ে গেছিল যখন শুনছি নাম। তবে সমস্যা নাই। আচ্ছা, পরবর্তী টপিকে যাই, বেশি সময় নষ্ট করলে চলবে না আজকে, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা টপিক লিখে রাখছি, ভিআইপি টপিক বা ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। আচ্ছা দেখো, বায়োলজির মধ্যেও কিন্তু ম্যাথ আছে। তোমরা যারা বায়োলজি পড়ো, মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু বায়োলজি তোমাদের একাডেমিকে ভালো করতে পারলো, তোমাদের কিন্তু যারা কি বলে অলিম্পিয়াড দিবা, তাদের জন্য কিন্তু ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। বায়োলজির মধ্যে কিছু 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 ক্ষেত্রে ম্যাথ কাজে লাগে। যেমন এটা একটা তোমাদের পাঠ্য বই বহির্ভূত টপিক, ব্যাকটেরিয়ার গ্রোথ। ব্যাকটেরিয়া কিভাবে গ্রোথ হয়, বা ব্যাকটেরিয়া গ্রোথ বলতে আমি বুঝাইতেছি ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি কিভাবে করে, এবং কিভাবে আস্তে 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 তারা তাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এই দেখো, এক্সপোনেনশিয়ালি, মানে একটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে হয়। ঠিক আছে, এখন আমি পরের স্লাইডে যাইতেছি, আরেকটু ক্লিয়ার হবা। এই দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব। আহ, যারা আছো তারা খেয়াল করো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব। আর এদের দেহে ডিএনএ থাকে, আর রাইবোজোম থেকে, অন্য অঙ্গাণু বেশি কিছু থাকে না। তো এরা যখন একটা থেকে আস্তে আস্তে দুইটা হয়, খুবই সরল প্রক্রিয়ার মাধ্যমে দুইটা হয়। আর এই যে একটা থেকে দুইটা হইতেছে, এইটাকে বলা হয় তাদের গ্রোথ, বা একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, দুইটা থেকে চারটা, এভাবে এভাবে তারা খুব দ্রুততার সাথে তারা তাদের বংশ বৃদ্ধি করতে পারে। তারা কিন্তু যৌন জনন করে না। ঠিক আছে, তাদের যে গ্রোথটা হয়, এটা নিয়ে কিছু ম্যাথ আসে। এই ম্যাথ গুলা ইন্টারন্যাশনাল কারিকুলামে, একাডেমিকেও আছে, কিন্তু আমরা যারা বাংলাদেশে ন্যাশনাল কারিকুলামে পড়ো তোমরা, তারা এগুলা পাও নাই। তো এগুলো তোমাদের একাডেমিকে লাগবে না, কিন্তু অলিম্পিয়াডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই যে ব্যাকটেরিয়ার গ্রোথ থেকে বিডিজিওসতে প্রায় প্রশ্ন আসে। তো আশা করি সবাই বুঝতেছো, বুঝতেছো? হম। ভাইয়া, কোনো শর্টকাট কি লিখলো, সূত্র আছে কি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই যে গ্রোথ অফ ব্যাকটেরিয়া যেটা, এটার সম্পর্কে আমি কিছু ম্যাথের কিছু প্রবলেম দেখাইতেছি তোমাদেরকে, খুবই তাড়াতাড়ি দেখবা। আজকের ক্লাসে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়াবো, এই যে জেনেটিক্স, তারপর হচ্ছে এভলিউশনের কিছু টপিক দেখাবো, আর গ্রোথ অফ ব্যাকটেরিয়া আছে। আচ্ছা দেখো, কিছু আনইম্পর্টেন্ট টপিক আছে, ওগুলো জাস্ট আমি একটু স্লাইডে দেখা স্কিপ করে যাবো, ঠিক আছে? তো এবার দেখো, একটা প্রবলেম দেখাই তোমাদেরকে। আচ্ছা, এই প্রবলেমটা সবাই একটু ভালো করে খাতায় লিখে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি। যারা আছো, 44 জন আছে। আশা করি কালকে তো মনে হয় অনেকজন ছিল এর আগের ক্লাসে, আজকের ক্লাসে যদিও কম, তারপরেও যারা আছো তারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই যে একটা প্রশ্ন লিখছি, দেখো, এই প্রশ্নটা কিন্তু অলিম্পিয়াডে আসতে পারে, বা এই টাইপের প্রশ্ন আসতে পারে। একটি ডিশে 200টি ব্যাকটেরিয়া আছে। প্রতি 8 দিনে তাদের পপুলেশন যদি দ্বিগুণ হয়, মানে ডাবলিং টাইম যদি 8 দিন হয়, 200টা ব্যাকটেরিয়া প্রথমে আছে, তাদের মধ্যে যদি ডাবলিং টাইম 8 দিন হয়, তাহলে 10 দিন পর দৃষ্টিতে কয়টি ব্যাকটেরিয়া অবশিষ্ট থাকবে, ঠিক আছে? অ্যামাইটোসিস আর দ্বিবিভাজন কাছাকাছি, একটু পার্থক্য আছে, দুইটা প্রায় সেম। দুইটাই খুবই সরল প্রসেস, একটা থেকে দুইটা হয়ে যায়। আচ্ছা দেখো, একটি ডিশে একটি ডিশে এই প্রশ্নটা সবাই আশা করি লেখছো। এবার তোমাদেরকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা দেখাইতেছি ব্যাকটেরিয়া গ্রোথের। যারা আছো সবাই এই ফর্মুলাটা মনে রাখবা। এই ফর্মুলাটা থেকে কিন্তু অলিম্পিয়াডে প্রশ্ন আসলে এই ফর্মুলাটা ইউজ করে অনেক সহজে সলভ করা যায়। আচ্ছা দেখো, ফর্মুলাটা দেখো। এই যে ফর্মুলা সমান এ নট ইন্টু b টু দি পাওয়ার t/c। ভালো করে দেখো, এ সমান এ নট ইন্টু b টু দি পাওয়ার t/c। আচ্ছা, এই ফর্মুলাটার যে প্রতীকগুলো আছে, মানে এ নট বি, এগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা, তবে ফর্মুলাটার ইউজেস একই। আচ্ছা,
দেখো, এ হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া। আগের প্রশ্নটাই খেয়াল করছিলাম, প্রথমে 200টা ব্যাকটেরিয়া ছিল, তাই ইনিশিয়াল অ্যামাউন্ট বা প্রথমে যে অ্যামাউন্ট ছিল ব্যাকটেরিয়ার সেটা হবে 200, বা এখানে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া এ নট। আর বি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টরটা কি একটু ভালো করে বুঝো। ডাবলিং টাইম মানে কি, একটা থেকে দুইটা হইতেছে। তো এখানে বি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা 2। এখানে একটা টপিক একটা জিনিস লিখে রাখছি, বি যদি একের চেয়ে বড় হয়, তাহলে তার মানে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতেছে, বা এটাকে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে তাড়াতাড়ি, মানে সংখ্যা বাড়বে। আর বি যদি একের চেয়ে ছোট হয়, তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে বা ডিকে, বা কি বলে, ব্যাকটেরিয়ার ক্ষয় হওয়া শুরু করবে। আর টি মানে হচ্ছে টাইম, এই দেখো টি, টি মানে টাইম। আর সি মানে হচ্ছে গ্রোথ হইতে কত টাইম লাগে। তোমরা যদি আগের প্রশ্নটা খেয়াল করো, 8 দিনে তাদের পপুলেশন দ্বিগুণ হয়। এখানে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি লেজারটা নিয়ে নিই বা পেনটা নিয়ে নিই। এই দেখো, তাদের পপুলেশন দ্বিগুণ হয়, এখানে দ্বিগুণ কি, দ্বিগুণ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মানে 2। আর কত দিনে তাদের পপুলেশনটা দ্বিগুণ হয়? 8 দিনে। তো এখানে 8 কি বলতো, 8 হচ্ছে টাইম ফর বি টু অকার মানে সি, এখানে সি। আর টি হচ্ছে টোটাল টাইম। তো প্রশ্নটা যারা পড়ছো তাদেরকে বলছে কি, 10 দিন পর ডিশটিতে কয়টি ব্যাকটেরিয়া অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তো এর পরের স্লাইডে যাই। আচ্ছা, সবাই দেখো, এ নট দেওয়া আছে এখানে 200। এই দেখো প্রথমে 200টা ব্যাকটেরিয়া আছে। সবাই কিন্তু এই যে এটা, এটার স্ক্রিনশটটা তুলে রাখো, আর অথবা খাতায় লেখা রাখো, খাতায় লেখা রাখাটা বেশি ভালো হবে আমার মনে হয়। তো দেখো, এ নট হচ্ছে 200, বি হচ্ছে 2, মানে দ্বিগুণ হচ্ছে, মানে কি এটা 2, গ্রোথ ফ্যাক্টরটা 2। এটা তোমরা প্রশ্ন থেকে পড়ে বুঝতে পারবা, তোমাদেরকে যে প্রশ্ন দেওয়া থাকবে। এটা যদি একটু সোজা, এর পরের প্রশ্নটা একটু কঠিন হবে। আচ্ছা, টি দেখো, টি হচ্ছে 10, 10 দিন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটা যে একক যে টাইমের, সেই দুটো কিন্তু এক। দিন, এই 8 দিন 10 দিন, তাই আমরা এককের কিছু লিখি নাই। কিন্তু এখানে যদি 8 ঘন্টা বলতো বা 10 দিনের জায়গায় 10 বছর বলতো, তাহলে কিন্তু একটু কনভার্ট করে নিতে হইতো। ঠিক আছে, সোজা দেখে আমি এখানে একটু সোজা ভাবে দিচ্ছি, সবাই বুঝবা আশা করি। তো টি হচ্ছে 10 আর সি হচ্ছে 8। সি 8 কেন, কারণ ডাবলিং টাইম 8, আর এখানে 10। তো এবার সূত্রটা দেখো, এ সমান এ নট ইন্টু বি টু দি পাওয়ার টি বাই সি। তো এই সূত্র, এই সূত্রে বসায় তোমরা তো ছোটবেলা থেকে ম্যাথ করছো তাই না, 6 থেকে তো আশা করি সবাই সূত্রে বসায় ম্যাথ করছো। তো এই ক্যালকুলেটর ইউজ করা যায়, আশা করি ক্যালকুলেটর কি ইউজ করা যায়। লাউডলি বলতেছি। আচ্ছা দেখো, লাউডলি বলি, ক্যালকুলেটর ইউজ করা যায় যারা বলছে। আচ্ছা, এ সমান এ নট ইন্টু বি টু দি পাওয়ার টি বাই সি। করা যায়। আচ্ছা, আর লিখতে হবে না। তো এখানে তোমরা ক্যালকুলেটর বসাই দিবা, 475.868, আরো কি কি কিছু একটা আছে। তবে তোমরা খেয়াল করবা, 475.68 মানে কিন্তু 476টা ব্যাকটেরিয়া না। অনেকে ভাবে কি, এই যে 5 এর উপরে, দশমিকের পরে 5 এর উপরে আছে। আচ্ছা, বা দশমিকের উপর 5 এর উপরে থাকলে সবাই করে কি 475কে 476 লেখা দেয়। কিন্তু ভাইয়া, এই যে 475.68, এই 68 দিয়ে কিন্তু আরেকটা নতুন ব্যাকটেরিয়া তৈরি তৈরি হইতে পারে না। তার কারণে এখানে 475টি ব্যাকটেরিয়াই অ্যান্সার হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সবাই কি ম্যাথটা বুঝছো? হুইচ ক্যাটাগরিজ ক্লাস ইজ ইজ ইট। আচ্ছা, এটা একটা জেনারেলাইজড ক্লাস, একটা সেশন নিতেছি মেইনলি সিনিয়র যে ক্যাটাগরিটা আছে ওইটার জন্যই। তবে জুনিয়র ক্যাটাগরি, আচ্ছা সবাই ইয়েস লিখতেছো, আচ্ছা সবাইকে থ্যাংক ইউ। আমার পর আশা করি তোমাদের ভালো লাগতেছে। আগের পেজটা একটু দিবেন? আচ্ছা ঠিক আছে, আগের পেজটা দিচ্ছি। এই দেখো, আগের পেজ দেখো সবাই যারা তুলতে পারো নাই। এই যে ফর্মুলা, ব্যাকটেরিয়া গ্রোথের ফর্মুলা। আচ্ছা, আমি বলি 4টা 15 তোমাদের ক্লাস শুরু করছিলাম, এখন বাজে 4টা 30। ঠিক আছে, তোমাদের আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব পড়াইতে, আর তোমরা যাতে বুঝতে পারো। কিন্তু যারা আছো, এই যে 44 জন আছো, তারা কিন্তু লাস্ট পর্যন্ত থাইকো, কারণ লাস্টে তোমাদেরকে আমি আজকে কিছু সাজেশন দিব। ঠিক আছে, এই যে যেই যেই টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, আর কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো তোমাদের সাথে অলিম্পিয়াডের ব্যাপারে। এই যে এই ফর্মুলাটা, ভাইয়া সূত্র বুঝি নেই, প্লিজ আবার বলেন, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলতেছি। কিন্তু যারা বুঝো নাই তাদেরকে আমি বলি, টাইম আজকে খুবই কম, তাই তোমরা চেষ্টা করবা যে, তোমরা চেষ্টা করবা যে যারা বুঝো নাই তারা ইউটিউবে যে ভিডিওটা দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে আরেকবার একটু বুঝে নিতে। এই সূত্রতে না বুঝার কি আছে ভাই। এই যে দেখো, এ নট, এটাই ও লেখছি যদিও, নটের জিনিসটা পাইতেছিলাম না। এ নট মানে হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া, এ হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া,
বি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর মানে যে দ্বিগুণ হচ্ছে না, এই দ্বিগুণের দুইটা হচ্ছে দ্বিগুণ, দুই গুণ। এই দ্বিগুণের দুইটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর যে কোনো কিছুই হইতে পারে, 3 গুণ হইতে পারে, 4 গুণ হইতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, একের চেয়ে যদি ছোট দেয় বা দশমিক দিয়ে দেয় তাহলে ভয় পেয়ে যাবে না। ওটা মানে হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যেতেছে বা ওই ব্যাকটেরিয়াটা বিলুপ্ত হইতেছে। ঠিক আছে। আর টাইম আছে, টাইম। আর সি হচ্ছে, সিও একটা সময়, কিন্তু এই সিটা হচ্ছে গ্রোথ হইতে বা গ্রোথ হইতে কতটুকু টাইম লাগে এটা। সবাই বুঝছো? ঠিক আছে। স্যার আপনি অনেক ভালো বুঝান। আচ্ছা স্যার বলা লাগবে না, তোমাদের চেয়ে আমার বয়স মনে হয় বেশি, তোমাদের প্রায় সমবয়সী। 475, 476-এর জায়গাটা বুঝি নেই। আচ্ছা আচ্ছা, আমি বুঝাইতেছি। আচ্ছা দেখো পরের স্লাইডটা দেখো। এই দেখো 400, তোমরা যারা ম্যাথ করছো না, তো যারা ম্যাথ করছো তারা দেখবা যে তোমাদের দশমিকের পরের সংখ্যাটা যদি 5-এর উপরে হয় তাহলে তোমাদের ম্যাথের নিয়মটা কি, যে 1 বাড়ায় দিতে হয় পরবর্তী স্টেপে। কিন্তু এখানে ব্যাকটেরিয়া তো কোনো দশমিকে প্রকাশ করা যায় না, ব্যাকটেরিয়া তো এক বা পূর্ণ সংখ্যা, তাই না? তো 475-এর পরে 68.68, তার মানে 476তম ব্যাকটেরিয়াটা তৈরি হইতে পারে নাই। ঠিক আছে, তাই 410 দিনে 476তম ব্যাকটেরিয়াটা তৈরি হইতে পারে নাই, তার কারণেই 475। ঠিক আছে। সময় কি দিনে হবে? সময় দিনে এখানে দিছে এই প্রশ্নটার মধ্যে দিন, কিন্তু এমনিতে ঘন্টায় হতে পারে, যে কোনো একক দিয়ে সময় হতে পারে। ঠিক আছে। আচ্ছা পরের স্লাইডে যাই, আজকে কিন্তু খুবই টাইম অনুযায়ী। আচ্ছা সবাই, মানুষ অবশ্য কম, তারপরেও দেখি যারা আছো তারা থাইকো। এই যে এই প্রশ্নটা সবাই দেখো, এটাই একটু ক্রিটিক্যাল। এই প্রশ্নটা সবাই দেখো। একটি কালচার 3000টি ব্যাকটেরিয়া নিয়ে শুরু হয়, প্রতি 17 ঘন্টায় তাই দ্বিগুণ হয়। পপুলেশন যদি এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে তাহলে 15,000টি ব্যাকটেরিয়া হতে কত সময় লাগবে? এই প্রশ্নটা সবাই একটু তুলে নাও। 68 না হয়ে 86 মানে? 86 হলেও তো, এটা তো আর একটা পূর্ণ সংখ্যা তৈরি করতে পারতেছে না। 86 হইলেও 475ই রাখতা। ঠিক আছে। এই প্রশ্নটা সবাই তুলে রাখো বা স্ক্রিনশট তুলো না, তুলেই রাখো। এর পরের স্লাইডে যাইতেছি, পরের স্লাইডে আমি এই অঙ্কটা করে দিছি। ঠিক আছে। এই পরের স্লাইডটা সবাই দেখো। এই দেখো, একটি কালচারে, এই প্রশ্নটা তো দেখছো এখানে সবার। আচ্ছা একটা বলি তোমাদের একটা কথা, ম্যাথ করো বা ফিজিক্স করো বা কেমিস্ট্রি করো বা বায়োলজি করো, যেখানে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আসবে সেখানে তোমরা প্রথমে ডাটাটা খোঁজার চেষ্টা করবা। যেখানে ডাটা খুঁজে পাচ্ছ সেটা আন্ডারলাইন করে সেটা তাড়াতাড়ি টুকে ফেলবা। ঠিক আছে। দেখো যে 3000টি ব্যাকটেরিয়া, মানে 3000 অবশ্যই এটা ডাটা, ডাটা কোনোদিনও মানে খামাখা দেয় না, এটা খুবই কারণ আছে, তার কারণে ডাটাগুলো দেওয়া হয়। এই দেখো, প্রথমে 3000টা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নিয়ে শুরু করে। তো এই নোট আমরা পাই গেছি এই ফর্মুলা অনুযায়ী 3000। ঠিক আছে। আর যেহেতু দ্বিগুণ হয়েই বলা হয়েছে, তার কারণে দুই গ্রোথ ফ্যাক্টর 2। আর প্রথমে 3000টা ব্যাকটেরিয়া ছিল, তার মানে এ নট সমান 2000, এই 3000। আর এখানে এ ও দেওয়া হয়েছে দেখো, তাহলে 15,000টি ব্যাকটেরিয়া হইতে কত সময় লাগবে? তো এখানে 15,000 ব্যাকটেরিয়া এ ও লেখা আছে, আর সি ও লেখা আছে দেখো 17। তাই এখানে 17 দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, খালি টাইমটা লাগবে। তো প্রবলেমটা আমি তোমাদেরকে কেন দিলাম দেখো, প্রবলেমটা হচ্ছে অনেকে লং টার্মটার সাথে পরিচিত না, যার কারণে প্রবলেমটা সলভ করতে গিয়ে একসময় আটকায় ফেলবা। এই দেখো, প্রথমে সব মানটা বসাইছো। যারা 9-10-এ আসো তারা আশা করি যে তারা ম্যাথে একটু ভালো। আর জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে কিন্তু তোমরা ম্যাথে ভালো হওয়াই লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু একসাথে মিলে আসে না। তো এর কারণে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম গুলা ভালোভাবে পরিচিত হইলেই সব ভালো হবে। তো এই দেখো, এই পর্যন্ত আসছো, এই যে এই পর্যন্ত দেখো, এই যে ডটটা কিন্তু গুণ, ডট ডট গুণ আছে না, এই ডটটা দিছি আর কি। তো এখানে 15,000 বসাইলা, 3 বসাইলা। হুম। তারপর দুই বসাইলা। টি রাখো, টিটা ওয়াট লিখে রাখছি, তো টি এর মানটা বাইর করতে হবে মানে। বুঝতেছো তো সবাই? হ্যাঁ, ওয়াই লেখছে তাহমিদুল, ঠিক আছে, আবু বকর সিদ্দিক, অর্ণব, ঠিক আছে। আচ্ছা বুঝতেছো? বুঝতে বুঝতে চেষ্টা করো, আশা করি আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আশা করি বুঝবা। এই দেখো, এই পর্যন্ত আইসা ম্যাক্সিমাম মানুষ ঠেকে যাবে। এই পর্যন্ত আইসা সবাই ঠেকে যাবে। তারপর যে লনটা নিতে হবে, যারা 6-7-এ আসো বা 8-এ আসো, যাদের লং টার্মটার সাথে পরিচিত না, তাদেরকে বলি এই ধরনের ম্যাথ, এই যে সূচক ঘাড়ে থেকে নামানোর একটা পদ্ধতি আছে, এই লন নিতে হয়। এই যে লন বা লগ যেটা বলো, লগ নিলে হবে না, লনই নিতে হবে। তো লন নিলে এখানে ln a টু দি পাওয়ার এক্স সমান এক্স ইন্টু লন এ, এটা একটা মানে লগের একটা সূত্র, ঠিক আছে, ফর্মুলা।
এটা ইউজ করে এখানে সলভ করছি। দেখো হাতে যে জিনিসটা আছে সেইটা লনের পাশে গুণ হয়ে যাবে। তো ln 5 সমান ln 2 টু দি পাওয়ার, ln 2 টু দি পাওয়ার, সরি এখানে কি ভুল হয়েছে, ধরো একটু, না ঠিকই আছে। এই দেখো ln 5 সমান ln 2 টু দি পাওয়ার, এখানে মনে হয় একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে, এই যে এরকম একটু দিয়ে নিও, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো। এই ln 5 সমান t/17 ইন্টু ln 2, তারপরে এই যে জাস্ট তোমরা ক্যালকুলেশন করে যাও, ক্যালকুলেশন করে তোমরা এরকম একটা টি এর মান পাবা। এই যে এই টি এর মানটা যখন পাবা তখন তোমরা ক্যালকুলেটর বসায় মানটা বুঝে ফেলবা, ঠিক আছে। সবাই কি বুঝতেছো? লন লনটা কেন আনছি? আচ্ছা দেখো, লনটা আসলে আমি যে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ করতেছি, এর কারণে আমার কাছে মনে হয়েছে যে লন আনলে টি এর মানটা বাইর করা সম্ভব হবে। এটা তো জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স মানে কি, ম্যাথও আছে, ঠিক আছে। বায়োলজিতে যে ম্যাথটা দিছে বা এই প্রবলেমটা দিছে, এটা সলভ করতে তোমাদেরকে টি এর মানটা বাইর করতে বলছে। তো টি এর মানটা তুমি যেই পদ্ধতি অ্যাপ্লাই করে বাইর করতে পারো তোমার সেই পদ্ধতি দিলেই হবে। কিন্তু আমি দেখা যাচ্ছে যে লন ছাড়া বাইর করতে পারতেছি না। এই যে দেখো 5 সমান 2 টু দি পাওয়ার t/17। তো ফাইভ ফাইভ তো টু এর কোনো ঘাতে প্রকাশ করা যায় না, তার কারণে এখানে লন আইনা জাস্ট সলভ করছি। সবাই বুঝছো? বুঝলে ওয়াই লেখো। লগ দিয়ে করলে যদি সেম মান আসে তাহলে তুমি লগ দিয়েই করো। তোমাদের তো মনে হয় এমসিকিউ, তাই না? এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন, তো তোমাদের জাস্ট অ্যান্সারটা লিখলেই হবে। তোমাদের তো এখানে করার কোনো দরকার নাই, মানে ম্যাথটা জাস্ট যত দ্রুত করতে পারো, যে যত দ্রুত করতে পারবা তার তত বেশি লাভ। আচ্ছা ঠিক আছে, বেশি টাইম নষ্ট করার দরকার নাই, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই দেখো, তোমাদের যে রেচনতন্ত্রের চ্যাপ্টারটা আছে বা যাদের নাই তারাও দেখো, বৃক্ক ও নেফ্রন এই দুইটা চিত্র আইডেন্টিফাই করার একটু চেষ্টা করবা। এই দুইটা চিত্র থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে। এগুলো আমি বেশি পড়ায় যাচ্ছি না, তারপর স্টার দিছি কেন, কারণ প্রিভিয়াস ইয়ারে একটা বা দুইটা প্রশ্ন আসছে বৃক্ক আর নেফ্রনের চিত্র থেকে। বৃক্কর এখানে নেফ্রন আছে, চিত্র দেখে তো তোমরা আইডেন্টিফাই করতেই পারবা, তাই না? আমি জেনেটিক্সটা থেকে তো অনেক প্রশ্ন আসে। টি কি এখন ঘন্টায় আসবে? হ্যাঁ হ্যাঁ, টি ঘন্টায় আসছে। দিন চাইলে তুমি একদিন 15 ঘন্টা মনে হয় আসে, ঠিক আছে। আচ্ছা দেখো, বৃক্ক ও নেফ্রনের এই চিত্র দুইটা তোমাদের 9-10-এ যারা আছো তারা তো আশা করি তাদের বইয়ে আছে, এটা থাকবেই। তোমরা ওই বইটা থেকে এই চিত্র দুইটা, বিশেষ করে এই দুইটা চিত্র, এই চ্যাপ্টারের আর কিছু লাগবে না, এই দুইটা চিত্র জাস্ট আইডেন্টিফাই করে নিবা। হেনরি লুপ আছে এখানে, সংগ্রাহী নালিকা এটা হেনরি লুপ, এটা নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা প্রান্তীয় পেঁচানো নালিকা। এই যে দেখো গ্লোমেরুলাস, এফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী, এসব কিছু আছে। তো এইসব কিছু জাস্ট আইডেন্টিফাইটা যে তুমি যাতে প্রান্তীয় পেঁচানো নালিকা আর নিকটবর্তী পেঁচানো নালিকা প্যাচ না লাগায় ফেলাও, এফারেন্ট ইফারেন্টে প্যাচ না লাগায় ফেলাও। একটা জিনিস খেয়াল করবা, সংগ্রাহক নালিকার দিকে যেটা থাকে সেটা হচ্ছে ইফারেন্ট, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করবা। এই সংগ্রাহী আমার দাগটা আসতেছে না, এই যে এই দিকটা এটা হচ্ছে ইফারেন্ট আর এই দিকটা হচ্ছে এফারেন্ট। অনেক সময় দেখা যায় কি, এই যে সবাই খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কনভার্ট করে নিবেন, কনভার্ট। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এখানে দেখো লেখা আছে কি, এই এফারেন্ট আর ইফারেন্ট এই দুইটাতে সবাই প্যাচ লাগায় চিত্রর মধ্যে। তোমাদেরকে আমি কিন্তু খেয়াল করছি, আগে একটা প্রশ্ন আসছে এরকম একটা নেফ্রনের কি থেকে জানি। তো তোমরা খেয়াল করো, বৃক্কটা মাঝে এই নেফ্রনটা মাঝে মাঝে উল্টায় দেয়, উল্টা পাশে দিলে কিন্তু ইফারেন্টটা চেঞ্জ হয়ে যায় আর এফারেন্টটা চেঞ্জ হয়ে যায়। সবাই করে কি, তোমাদের একাডেমিকেও খেয়াল করো, এই নেফ্রনের এই জিনিসটাতে সবাই প্যাচ লাগাও আর এফারেন্ট ইফারেন্ট প্যাচ লাগায় নাম্বারটা কমায় ফেলো। সবাই কি এটা বুঝছো? বুঝছো? কেউ তো কিছু লিখতেছে না। হুম, যারা লিখছে ঠিক আছে। আচ্ছা এখন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যারা 6-7 এ আসো তাদেরকে, আচ্ছা ওপি পল পাল লেখছে যে মডুলা কর্টেক্স একটু বলেন। আচ্ছা কর্টেক্স মডুলা যেটা, দাঁড়াও, এইটা তো চিত্র দেখেই বুঝতে পারতেছো। এই যে ভিতরেরটা হচ্ছে মেডুলা আর কর্টেক্স হচ্ছে গিয়ে বাইরেরটা, ঠিক আছে। এই যে বাইরের এই জায়গাটা, এই সব জায়গাটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরে যে এই যে ডার্ক যে জায়গাটা আছে এই পুরাটা হচ্ছে গিয়ে এই যে প্রস্থচ্ছেদ যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেডুলা। কর্টেক্স আর মেডুলা আশা করি বুঝছো। আচ্ছা দেখি সবাই অ্যান্সার দাও, পরবর্তী প্রশ্নটার অ্যান্সার সবাই দাও দেখি। 45 জনই দাও। 45 জন তো নাই অবশ্য।
আচ্ছা, বি আর ঘ, ডিবির মধ্যে যুদ্ধ লাগছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। বি ডি, বি ফর শিওর। আচ্ছা, বি ফর শিওর কে বললো আবার? আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের দেহে কয়টা নেফ্রন আছে, তোমাদের যারা বইটা একটু পড়ছো তারা বুঝতে পারবা যে আমাদের দেহে কিন্তু 10 থেকে 12 লক্ষ বললে একটা শব্দ আছে, যারা না বুঝে মুখস্থ করে গেছো বা একটু কেয়ারফুলি খেয়াল করো নাই তারা খেয়াল করো। কয়টা নেফ্রন আছে কোথায় আমাদের দেহে? আমাদের দেহে কয়টা বৃক্ক আছে বলো তো? বৃক্ক কিন্তু আমাদের দেহে দুইটা, ঠিক আছে। আর প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12টা নেফ্রন আছে, 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে, যেহেতু দুইটা বৃক্ক তাই অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে, কারা কারা ঘ দিছো তাদেরকে কংগ্রাচুলেশনস, সেল মনে করছিলাম। আচ্ছা সমস্যা নাই। এখনো কারা দুই লিখতেছো? দুই না কিন্তু, ঠিক আছে। এটা একটা ট্রিকি প্রশ্ন আমি তোমাদের দিলাম, এটা অলিম্পিয়াডে আসতে পারবে না মনে হয়, অলিম্পিয়াডে এরকম প্রশ্ন আসে না। তারপরেও দিলাম যে একটু খেয়াল করো, জীবনে কখন যেন আইসা পড়ে, ধরো তোমাদের মেডিকেলের অ্যাডমিশন টেস্টে আইসা পড়লো, তখন কিন্তু অনেকে এটা ভুল করে জাস্ট দেখবা যে মেডিকেলে চান্স পাও নাই। আচ্ছা দেখো, এরপরে টপিকটা হচ্ছে মানব কঙ্কাল বা হিউম্যান স্কেলিটন। যারা 6 7 এটা আছো তাদের এটা পড়ার দরকার নাই বা জানতে পারো, যা দেখলে যাদের কারো যদি কিউরিসিটি হয়। আর যারা 9 10-এ আসো তাদেরকে বলি এটা একটু ইম্পর্টেন্ট টপিক। এটার মধ্যে আমি পুরোটা আইডেন্টিফাই করে দেখাচ্ছি না, তারপরেও দেখো কিছু কিছু দেখাই। এই যে আমাদের করোটিটা আছে, এই করোটির ভিতরে করোটি আর করোটিকা নিয়ে প্যাচ লাগে। করোটি হচ্ছে পুরাটা, আর করোটিকা হচ্ছে করোটির ভিতরে এই যে মাথার উপরের অংশটাকে করোটিকা করোটিকা বলে। ম্যাক্সিলিয়া হচ্ছে উপরের অংশটা আমাদের মুখের নাকের নিচের, আর ম্যান্ডিলা হচ্ছে এই হাড়টা, নিচেরটা হচ্ছে ম্যান্ডিবল, উপরেরটা ম্যাক্সিলা। হাতের কনুইয়ের উপরের অংশটা হচ্ছে হিউমেরাস, আর নিচের অংশের রেডিয়াস আর আলনা, দুইটা জিনিস আছে। একটা জিনিস খেয়াল করবা, আমাদের দিকে যেটা সেটা হচ্ছে কি রেডিয়াস, আর সেটা হচ্ছে আলনা। এরপর আছে হচ্ছে কার্পাল। কার্পাল হচ্ছে হাতের কবজির যে হাড়গুলা সেগুলোকে কার্পাল বলে। আর এর নিচে আছে মেটাকার্পাল, তার নিচে আছে ফ্যালাঞ্জেস। পায়ের এই হাঁটুর যে রানটা, হাঁটুর যে রানে যে হাঁটিটা আছে বা এই হাড়টা আছে, এই হাড়টা হচ্ছে দেহের সবচেয়ে বড় হাড়, ফিমার। যারা জানতা না তারা আরেকবার জানি না রাখো। কিন্তু যাদের একটা বিকৃত, আচ্ছা যাদের একটা বিকৃত তারা তো এক্সেপশন, আর এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, ঠিক আছে। খেয়াল রাখবা, একটা বিকৃত হইলেও লাভ নাই, তোমরা দুইটা দিয়েই করবা। হুম। আচ্ছা দেখো, আমাদের হাঁটু আর হাঁটুর নিচের মাঝখানে যে একটা গোল বলের মতো একটা হাড্ডি টাইপের আছে না, এই যে এটা হচ্ছে প্যাটেলা। আর এটা টিবিয়া। আর পায়ে হাঁটুর নিচের অংশটা যে, এই নিচের অংশটায় দুইটা হাড় আছে, যেটা একটু মোটা বা সামনের দিকে থাকে সেটা হচ্ছে টিবিয়া, আর যেটা একটু চিকন পিছনের দিকে থাকে সেটা হচ্ছে ফিবুলা। আর হাতের আর পায়ের কাছাকাছি আছে নিচের দিকে, দেখো হাতে যেখানে কার্পাল, পায়ের সেখানে টার্সাল। যে পায়ের পায়ের দুইটা জয়েন্টের মাঝখানে এই যে এই জায়গাটা টার্সাল দেখো। আর এর নিচে মেটাটার্সাল, আর আঙ্গুলের সব আঙ্গুলে ফ্যালাঞ্জেস। আর এদিকে আরো আছে স্টারনাম, পশুকা, পিউবিস, ইলিয়াম। এগুলা এতটা দরকার নাই, তারপরও একটু আইডেন্টিফাই করতে চেষ্টা করবা, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক বেশি আছে, যারা একটু ছোটবেলা থেকে এগুলো জানো তাদের কাজে দিবে। আচ্ছা দেখো, এবার আইসা পড়ি আমরা মোস্ট। আচ্ছা লগ দিয়ে ওই প্রবলেমটা করলেও হয়, জাস্ট ডেসিমালে একটু কম বেশি আসে। আচ্ছা কোনো সমস্যা নাই, পূর্ণমানটা নিয়েই করবা, স্কেলিটনের ফিঙ্গার গুলা জোস, হ্যাঁ জোস। আচ্ছা ঠিক আছে দেখো, 45 জন আছে, সবাই থাইকো, যারা আছো তারা থাইকো। আসলে হয়েছে কি, আজকে মনে হয় বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা আছে, এর কারণে রাত্রের সেশনটা ওরা আমাকে বইলা দুপুরে বিকালের দিকে নিয়ে গেছে। এটা আমিও চাইছিলাম না, তারপরও সমস্যা নাই। দেখো রেকর্ডিংটা তো বাকিটা দেখবে, যারা আছে তারা একটু উপকৃত হইলা, প্রশ্ন করলে আমি আনসার দিয়ে দিই। আর আজকের সেশনটা কিন্তু তোমাদের সাথে আমাদের আমার লাস্ট সেশন, ঠিক আছে। যারা কিছু বুঝো নাই তারা আমাকে একটু প্রশ্ন করতে পারো চ্যাট সেকশনে মাঝে মাঝে, আমি ওটা উত্তর দেওয়ার চেষ্টা করব। মস্তিষ্ক আর মেরুরজ্জের একটা জিনিস একটু প্যাচ লাগে, এই প্যাচটা ধরাই দিই। এই অধ্যায়টা বা এই যে সমন্বয় নিঃসরণ অধ্যায়টা থেকে আর কিছু বেশি ইম্পর্টেন্ট নাই। তোমরা হরমোনের কিছু, মানে এগুলা জাস্ট আমি বলি, মুখস্থ বিদ্যার কিছু জিনিস আছে, একটু বুঝার বেশি কিছু নাই অধ্যায়। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট, তবে এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট জেনেটিক্স আছে। আর আজকে যারা একটু অ্যাডভান্স লেভেলে আসো তাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে, কারণ আজকে একটু জেনেটিক্স এর অ্যাডভান্স জিনিস পড়াবো। আমি ক্রিকেটের কিছুই বুঝি না, সমস্যা নাই, ক্রিকেটের বুঝার দরকার নাই।
ফুটবল বুঝলেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, মস্তিষ্ক ভার্সেস মেরুরজ্জু। মস্তিষ্কের বাইরে যে সেরিব্রামটা আছে না, এই সেরিব্রাম যারা মস্তিষ্ক পড়ো নাই তাদের এটা একটু কষ্ট হলেও বুঝে নাও, জাস্ট তারা জাস্ট মনে রাখবা যে মস্তিষ্কের বাইরের দিকটা হচ্ছে ধূসর বা গ্রে কালারের, বা ওটারে কি বলে, গ্রে ম্যাটার। আর ভিতরে অ্যাক্সন থাকে, অ্যাক্সনে মায়ালিনের জন্য এটাকে সাদা বলা হয়। তো এটা সবাই প্যাচ লাগে দেখে বলছি, জাস্ট লিখে দিছি, এটা বেশি ইম্পর্টেন্ট টপিক না তোমরা। তবে যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসলে সবাই ভুল করে ফেলায়। যেমন আমি মস্তিষ্ক আর মেরুরজ্জের এটা আমি একটা পরীক্ষায় ইম্পর্টেন্ট স্কুলের একটা পরীক্ষায় ভুল করে দিয়ে আসছিলাম। শ্বেত শ্বেত পদার্থ, ধূসর পদার্থ দুইটা পেঁচায়। এটা একটু মাথায় রাখবা। মস্তিষ্কর বাইরে কোষ দেহ থাকে, এই যে সেরিব্রামের বাইরে কর্টেক্স থাকে, কর্টেক্স এর মধ্যে কোষ দেহ গুলা ধূসর বা গ্রে কালারের, আর বাইরে ভিতরের দিকে অ্যাক্সন থাকে, এর কারণে সাদা। আর মেরুরজ্জের ঠিক উল্টাটা, মেরুরজ্জের বাইরে শ্বেত পদার্থ বা সাদা, ভিতরে ধূসর পদার্থ। সবাই কি এটা মনে রাখতে পারবা বা বুঝতেছো পড়াগুলা? আজকে কখন ক্লাস শেষ হবে ভাইয়া? ভাইয়া যখন টপিক শেষ হবে তখনই আমি শেষ করে দিব। আচ্ছা, ক্লাস শেষ হওয়া নিয়ে যাদের প্রশ্ন তাদেরকে বলি, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, আর লাস্ট পর্যন্ত যারা থাকবে না তাদের জন্য এটা একটা লস হবে। কারণ লাস্টে আমি তোমাদের যেই টপিক গুলা, অলিম্পিয়াডে কিন্তু সব টপিক ইম্পর্টেন্ট না ভাইয়ারা বা পুরা। অলিম্পিয়াডে কিছু স্পেসিফিক টপিক থেকে সবসময় প্রশ্ন আসে, ঠিক আছে? ওই টপিক গুলা তোমরা আজকে তোমাদেরকে বলে দিব। ভাইয়া আমি অলওয়েজ আছি, ঠিক আছে? থ্যাংক ইউ খালেদ। উম আজকে সারাদিন ক্লাস করবো, থ্যাংক ইউ। পড়াই যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সবাই এটা বুঝছো, ঠিক আছে? আমি একটা যাই। জীবের প্রজনন বা রিপ্রোডাকশন থেকে আমি তোমাদেরকে অনেক চেষ্টা চাইছিলাম যে তোমাদেরকে আমি বুঝাবো জীবের যে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, বা কেমনে ওই যে আহ, কেমনে নিষেক হয়, এই টাইপের জিনিসগুলো। কিন্তু এখান থেকে বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না বিডিজিএস তে, তার কারণে আমি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, তোমরা নেটে সার্চ দিলে এই প্রশ্নগুলোর উত্তর আশা করি পাবা। মুখস্থ বিদ্যায় আমি একটু কাঁচা, ঠিক আছে, আমার মুখস্থ বিদ্যা বেশি থাকে না, সরি। আচ্ছা, জীবের প্রজনন, যদি কেউ এখানে জানো তোমরা কারো প্রশ্নের উত্তর, মানে মস্তিষ্কের কর্টেক্স, হ্যাঁ এটাই বলতেছি। হ্যাঁ, রেগোটিংটা কি দেওয়া হয়েছে এটা বিওসি কর্তৃপক্ষ জানে, আমি ঠিক জানি না। মনে হয় দেওয়া হয়নি, আজকে সকালে দেওয়া হয়নি। আচ্ছা দেখো, জীবের প্রজনন, জীবের প্রজননে ফুল এবং ফুলের যে বিভিন্ন অংশ, এখানে চিত্র আছে, তোমাদের 8 এর বইয়েও চিত্র আছে, 9-10 এর বইয়েও চিত্র আছে। চিত্র দেখে ভালো করে বুঝবা ওই টপিক গুলা। আমি এই অধ্যায় নিয়ে বেশি কিছু বলবো না, কারণ পরবর্তীতে জেনেটিক্স এর অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র নিয়ে একটা বড় চিত্র আছে, কেমনে পুং গ্যামেট তৈরি হয়, কেমনে স্ত্রী গ্যামেট তৈরি হয়, কেমনে দুইটা নিষেক হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রাইমারি নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস যেগুলো আছে, এগুলা আর নিষেক। এই নিষেকের টপিকটা ইম্পর্টেন্ট। আর অম্লার একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যে স্ত্রী দেহে মানে মায়ের দেহে কিভাবে বাচ্চা এই পুরো 38 সপ্তাহ থাকে, এই ওই চিত্রটাও দেখবা। বায়োলজিতে আমি বলি ভালো করার একটা গুরুত্বপূর্ণ বা খুবই ইজি একটা উপায় হচ্ছে গিয়ে চিত্র। বায়োলজিতে তোমরা চিত্র দিয়ে সবসময়, তোমাদের একাডেমিক স্টাডিজ এর কথা বলতেছে, অলিম্পিয়াড না, একাডেমিকে তোমরা চিত্র দিয়ে উত্তর করবা, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর কেমিস্ট্রিতে বিক্রিয়া, এই দুইটা জিনিস মাথায় রাখবা। বায়োলজিতে চিত্র বেশি দিবা, আর কেমিস্ট্রিতে বিক্রিয়া, তাহলে কিন্তু নাম্বার বেশি ভালো আসে। হুম। আচ্ছা, জীবের প্রজনন নিয়ে তোমাদেরকে বেশি কিছু পড়াইলাম না, এটা তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবা। আর এই আসো দেখো, জেনেটিক্স আইসা পড়ছে। হুম। জেনেটিক্সে দেখো কয়টা স্টার দিছি, অনেকগুলো স্টার দিছি। জেনেটিক্স অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আসসালামু আলাইকুম স্যার, আপনার আগের ক্লাসটা করতে পারেন, রেকর্ডিংটা পাওয়া যাবে? হুম। তোমরা হচ্ছে গিয়ে, আমি ভালো চিত্র আঁকতে পারি না। আচ্ছা বলি, বায়োলজিতে চিত্র ভালো আঁকা লাগবে না, এটা কিন্তু চারু কারু করলা না, ঠিক আছে? বায়োলজিতে চিত্রতে তিনটা জিনিস খেয়াল করবা। ধরো এটা একটা চিত্র, উম এটা একটা চিত্র, এই চিত্রের মধ্যে অনেক কিছু আছে, এই একটা আছে, এই একটা আছে। তোমরা করবে কি, চিত্রটা যেমনি হোক একটু স্পষ্ট আঁকার চেষ্টা করবা, বেশি হিজিবিজি করবা না। আর চিত্রর ডান সাইডে লেভেলিং করবা। অলিম্পিয়াডে না, অলিম্পিয়াডে চিত্র আসবে না, চিত্রতে আইডেন্টিফাই করতে আসবে, ঠিক আছে? অলিম্পিয়াডে ধরো চিত্রতে কোনো একটা জিনিস আসবে আসবে, ওটার সম্পর্কে কিছু একটা প্রশ্ন পেঁচাই দিবে। তোমরা চিত্র যখন একাডেমিকে আঁকবা তখন চিত্রটা স্পষ্ট আঁকবা, ভালো আঁকা লাগবে না, একটু বুঝা গেলেই হয়েছে। আর পাশে ডান পাশে লেভেলিং করে দিবা, আর নিচে এটার চিত্র, এটা লিখে দিবা, ঠিক আছে? এটা জিনিসটা একটু মাথায় রাখবা। আর সবকিছু পেন্সিল দিয়ে, যারা কলম দিয়ে চিত্র আঁকছো তাদের কিন্তু নাম্বার কাটা যাবে। চিত্রশিল্পী হইতে হবে না, খালি বুঝে গেলেই হবে। চিত্রশিল্পী তো, চিত্রশিল্পী হলে তো তোমরা হচ্ছে গিয়ে
আর্টিস্টই হয়ে যেত, তাইলে আর বায়োলজিস্ট হওয়া লাগে না। আচ্ছা দেখো, জেনেটিক্স এর তোমাদেরকে আমি যেগুলো যেগুলো পড়াবো, ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হবে। জেনেটিক্স যারা বুঝো না বা জেনেটিক্স যারা আগ্রহী, বর্তমানে যে 44 জন আছো তারা সবাই লাস্ট পর্যন্ত থাকবা। জেনেটিক্স এর সবকিছু বা বেশি বেসিক যে 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 জিনিসগুলো আছে আমি তোমাদের সব বুঝাবো, বেসিক থেকে সামান্য একটু হায়ার লেভেলে যাব, ঠিক আছে। আচ্ছা, তো চলো জেনেটিক্স বুঝি। তো জেনেটিক্স হচ্ছে গিয়ে বংশগতি, পিতামাতার বংশ আহ, পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তানের দেহে যেভাবে সঞ্চারিত হয় বা আসে, এগুলাকে বংশগতি বলে বা জেনেটিক্স বলে। তোমরা যারা 19-এ পড়ো তোমাদের বইয়ে লেখা আছে, খেয়াল করো। বংশগতির বস্তু চার: ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ আর জিন। ক্রোমোজোম আর ডিএনএ আর আরএনএ আর জিন, ঠিক আছে, এই চারটা। তো আমি প্রথমে ক্রোমোজোমের টপিকটা বলতেছি। তোমরা যারা আছো তারা নোট ডাউন করে শর্ট করে, অথবা তোমাদের বইয়েও দাগায় রাখতে পারো। যারা ছোট আছো, 6 এর মনে হয় কয়েকজন আছো, আহ, বেশি দাগ দিয়ে লেখা যায় না, কোন অংশ কি, ওইটা লেবেলিং, পাশে। আচ্ছা দেখো, ক্রোমোজোম সম্পর্কে আমি বলে যাচ্ছি। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এই চারটার কিছু ব্যাখ্যা আমি তোমাদেরকে বলি। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম আছে, একটা জিনিস খেয়াল করো, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তরল একটা পদার্থ আছে। তরল পদার্থটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, যেটার মধ্যে সবকিছু ছড়ায় থাকে, যে নিউক্লিওলাস বলো, ক্রোমাটিন তন্তু বলো, এগুলা নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। এই নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ক্রোমাটিন এই অবস্থিত, ক্রোমাটিন দ্বারা এই ক্রোমোজোমটা তৈরি হয়। আর আরেক কিছু ডাটা দিয়ে রাখি, তোমরা যারা 19 আসো তারা হয়তো বা পড়ছো। ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। লেখার দরকার নাই, তবে শুনে রাখো জাস্ট। এটা হচ্ছে 1 মাইক্রনের ফর্মুলা। একটা ফিগারে কোন পার্টে কি বলা হয়, শোনা যায় না? আচ্ছা আমি আর একটু জোরে বলতেছি, আবার বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের ডাটা গুলো লেখা রাখার দরকার নাই, জাস্ট ক্রোমোজোম কি জিনিসটা বুঝবো। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, ঠিক আছে। এটাকে বংশগতির ভৌত ভৌত ভিত্তি বলা হয়। ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রস্থটা বললাম, 19-এ যারা আছো তাদের বইয়ে আছে দেখে আমি জাস্ট বললাম, তোমাদের লেখার দরকার নাই। যারা ছোট আছো তাদের তো তারা জাস্ট ক্রোমোজোমটা কি বুঝো। হুম ক্রোমোজোমে বেশি কিছু নাই। ক্রোমোজোম সম্পর্কে দুইটা তথ্য জানো, যাই না। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান। তাহলে মনে হয় ওর নেটে প্রবলেম। মকে ক্রোমোজোমাল ডিএনএ থেকে প্রশ্ন আসছিল, এই যে জেনেটিক্স থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে ভাই? আমার নেট অনেক প্রবলেম। আচ্ছা সমস্যা নাই, যাদের নেট প্রবলেম তাদেরকে বলি, তোমরা একটু চেষ্টা করো আজকের ক্লাসটা ভালো মতো করতে। আর চাইলে তোমরা হচ্ছে গিয়ে বিওসির যে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে তোমরা রেকর্ডিং গুলা দিয়ে দেওয়া হইলে তোমরা ওটা দেখে নিও, ঠিক আছে। যারা বিওসি আছো এখানে, তোমরা তাড়াতাড়ি এই ইউটিউবে রেকর্ডিং গুলা দিয়ে দাও। আচ্ছা দেখো, এরপর হচ্ছে ডিএনএ। ডিএনএ কি? এই যে 2 নম্বর টপিক। যারা ক্রোমোজোম বুঝছো তারা ডিএনএ টা দেখো। ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি মানে কি? ডিএনএ তে অক্সিজেনটা থাকে না, এ কারণে ডিঅক্সি বলা হয়, ঠিক আছে। এই ডিএনএ সম্পর্কে এখন আমি কিছু তথ্য দিব। হুম ভাইয়া কয়টা বেজে, কি আমার ভাইয়া কয়টা বেজে যাচ্ছে? আচ্ছা, খেয়াল করলাম না। 5টা মনে হয় বাজে একটু। আজকে আজকে সেশনটা একটু বড় করলে তোমরা চাই তোমরা লাস্ট পর্যন্ত থাকো, ঠিক আছে। আচ্ছা আজানটা হোক, তারপর তোমাদেরকে বাকিটুকু বলতেছি। তোমরা যাদের যে প্রশ্নটা আছে প্রশ্নগুলা করো, আমি দেখি একটু। আচ্ছা, অনেকে অনেক কিছুই লিখে ফেলছো। আচ্ছা দেখি, বায়োলজিস্ট আকিবের একটা প্রশ্ন লেখা আছে। আর কেউ বলতেছে রক্তের গ্রুপ বের করার টেকনিক দেখান। আচ্ছা তোমাদেরকে বলি ভাইয়ারা, আহ, এত শর্ট সময় এত কিছু তো দেখানো সম্ভব হবে না। আর রক্তের গ্রুপ বের করার টেকনিক এটা আমি পরে টাইম পেলে দেখাইতাম, কিন্তু আমি যে জেনেটিক্স এর হিউজ শিডিউল নিয়ে বসে আছি, আজকে মনে হয় বেশি একটা দেখানো সম্ভব হবে না। আর হচ্ছে গিয়ে যে বায়োলজিস্ট আকিবের যে জিনিসটা দিছিল, এটা তো মক টেস্টে আসছে না, এটা আশা করি এবারের বিডিজিএস হতে আসবে না। হুম আর একটা অলিম্পিয়াডের প্রশ্ন সলভ করতে তো টাইম লাগে, তোমাদের আরেকবার একটু বুঝাইতেও টাইম লাগবে। তো তোমরা এটা আমাকে দিও, আমি পরবর্তী চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, যারা দেখতেছো তাদেরকে বলি,
আমি স্টার্ট করতেছি, হ্যাঁ। আরএনএ আর ডিএনএ এর মধ্যে কিছু পার্থক্য আছে। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আর আরএনএ হচ্ছে এক সূত্রক, ঠিক আছে। আর আরএনএ হচ্ছে, আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি কথাটা আরএনএ থেকে বাদ গেছে। তার মানে হচ্ছে কি, ডিএনএ তে যেখানে দুইটা পলিনিউক্লিওটাইডের সূত্রক আছে, সেখানে আরএনএ তে ওটা একটা আছে। আরএনএ হচ্ছে গিয়ে পাঁচ পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট মিলে তৈরি হয়। আর একটা জিনিস খেয়াল করবা, হুম, আরএনএ তে নাইট্রোজেন যে বেস গুলা থাকে, এগুলো হচ্ছে, আর আরেকটা জিনিস খেয়াল করো, দেখো ডিএনএ এর কিছু জিনিস বাদ দিয়ে গেছি। ডিএনএ তে প্রত্যেকটা যে গুণন আছে না, ধরো এটা একটা ডিএনএ, দেখো আঁকা খুবই পচা হইতেছে, সরি। আচ্ছা, ডিএনএ তে যে প্রত্যেকটা গুণন আছে, প্রত্যেকটা গুণনে 10টা নিউক্লিওটাইড আছে। আর প্রত্যেকটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে চৌ আচ্ছা দাঁড়াও, 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট প্রত্যেকটা গুণন। আর দুইটা গুণনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। প্রতিটা প্রতিটা কোষে ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, আদি কোষে ডিএনএ গোল, ঠিক আছে। কোনটাতে অক্সিজেন আছে? আচ্ছা, ডিঅক্সি মানে কি? অক্সিজেন বাদ। আরএনএ তে অক্সিজেন আছে, এই যে তুহুরা ইসলাম প্রশ্ন করছো। আর হচ্ছে আরএনএ তে অক্সিজেন আছে, আর ডিএনএ তে অক্সিজেনের নাই, ঠিক আছে। আর এরপর জিন হচ্ছে, জিন সম্পর্কে কিছু তথ্য বলি। জীবের সব দৃশ্যমান আর অদৃশ্যমান সকল লক্ষণ নিয়ন্ত্রণকারী বা সকল জিনিস নিয়ন্ত্রণকারী, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামই হচ্ছে জিন, ঠিক আছে। জিন ক্রোমোজোমের লোকাসে অবস্থান করে আর বংশগতিকে নিয়ন্ত্রণ করে। যারা আছো তারা খেয়াল করো, ডিএনএ আর এনএ যতটুকু বুঝছো তারা ততটুকুই বুঝো। তোমরা 9-10 যারা আছো, ম্যাক্সিমাম মনে হয় 9-10 পড়ো বা ক্যান্ডিডেট, তারা ডিএনএ আর আরএনএ এর বিষয়টা তোমাদের বই থেকে পড়ে নিবা। আর যারা ছোট আছো তাদের জন্য ডিএনএ আর এনএ এটুকু বুঝলেই হবে। ডিএনএ তে দুইটা সূত্র আছে, আর আরএনএ হচ্ছে অনেকটা এরকম, একটা সূত্রই ঘুরায় পেঁচায় থাকে। আর আরএনএ তে অক্সিজেন আছে, নাম দেখে তো বুঝতে পারতেছো, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ আর ডিএনএ এর ছবি আমি একটু আইকা দিছি। এটা নিয়ে বেশি কিছু আসবে না। আমি পরবর্তী যে টপিকটা যাচ্ছি, জিন, সেই টপিকটা নিয়ে সবাই খেয়াল করো। আচ্ছা, জিন তো বলছি, মেন্ডেলের তত্ত্ব, ঠিক আছে। সবাই মেন্ডেলের তত্ত্ব নিয়ে এখন তোমাদের দেখাবো। বুঝতেছো তোমরা? বুঝলে ওয়াই লেখো। পার্টিসিপেন্টস কমে যাচ্ছে, আচ্ছা, অনেক কয়েকজন মনে হয় নামাজ পড়তে গেছে। আচ্ছা, সবাই ওয়াই লিখতেছো, থ্যাংক ইউ। আমি তোমাদের পরবর্তী টপিকে নিয়ে যেতেছি। পরবর্তী টপিক বলতে জেনেটিক্সেরই মেন্ডেলের তত্ত্ব। আচ্ছা, মেন্ডেলের তত্ত্ব বুঝার আগে তোমরা কিছু বেসিক জিনিস আছে, এগুলো লেখা রাখো বা স্ক্রিনশট তুলে রাখো। হুম, থ্যাংক ইউ। আপনি বুঝেছেন, বুঝবো না কেন? আচ্ছা দেখো, বেসিক কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদের বলি। মেন্ডেল যে আছে, ওই মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল, তিনি দুইটা মটরশুঁটি গাছ নিয়ে তাদের মধ্যে তাদের তার একটা পরীক্ষা চালান। ওই পরীক্ষাটা মটরশুঁটি গাছে কেন করছিলেন? কারণ মটর মটরশুঁটি গাছ হচ্ছে 1 বর্ষজীবী বা 1 বছরের মধ্যেই মরে যায়। এখন জেনেটিক্স বা বংশগতি নিয়ে যদি তিনি পরীক্ষা করেন, আর এই পরীক্ষাটা যদি অনেক দীর্ঘ সময় হয়, এটা তো অনেক সমস্যা হবে। তাই তিনি করছে কি, তিনি অল্প সময়ে করা যায় এরকম কিছু উদ্ভিদ নিয়ে গবেষণা করার পরে দেখেন যে মটরশুঁটি সবচেয়ে সুবিধা। মটরশুঁটি স্বপরাগী একটা উদ্ভিদ, মানে মটরশুঁটি নিজে নিজে পরাগায়ন করতে পারে। মানে স্বপরাগায়ন, পরপরাগায়ন যারা পড়তো তারা বুঝবা। এর কারণে, এইসব কারণে তিনি তার পরীক্ষাটার মধ্যে এই মটরশুঁটি গাছকে নেন। আচ্ছা দেখি, মেন্ডেলের জন্য বিডিজেএস টপিক বাড়ছে। হুম, আচ্ছা দেখো, যেই টপিক গুলা আশা করি লেখছো, সবাই লিখে ফেলো, টপিক গুলা লিখে ফেলো। আমি এই এই লাইনগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাইনগুলার ব্যাখ্যাগুলো তোমাদেরকে এখন আমি বলতেছি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে জিনি ফ্যাক্টর। হুম হুম জিনি ফ্যাক্টর, ঠিক আছে। তোমাদের প্রশ্নের মধ্যে মাঝে মাঝে জিনকে ফ্যাক্টর বললে পেঁচায় ফেলবা না, ঠিক আছে। জিনি ফ্যাক্টর, এই জিনকে প্রথম ফ্যাক্টর বলছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। আর তিনি যে জেনেটিক্স এর এই
মানে একটা সুদূর প্রসারী একটা চিন্তা করে যে তিনি ওই সময় যে পরীক্ষাটা করছেন এর সফলতার জন্য উনাকে জেনেটিক্সের বংশগতির জনক বলা হয়। ঠিক আছে। আর ক্রোমোজোমের যেইখানে জিনটা থাকে বা যেই স্থানে জিন থাকে, জিন যে জায়গাটায় থাকবে ক্রোমোজোমের ভিতরে, সেই জিনিসটাই হচ্ছে লোকাস। লোকাসের যে লোকাস জায়গায় ক্রোমোজোমের ভিতরে জিন থাকে। যারা এলিল বুঝো না বা এলিল সম্পর্কে তোমাদের একটা মনে হয় সংজ্ঞা দেওয়া আছে বইয়ে, কিন্তু তোমরা যারা এলিল বুঝো না তাদেরকে বলি, এই যে গ্রেগর জোহান মেন্ডেলের যে দুইটা গাছ আছে না, আমি পরবর্তী স্লাইডে এটার চিত্র আঁকে রাখছি। তো এখানে ওই গাছের মধ্যে দেখো তোমরা, তোমাদের যে এই যে এই জিনিসগুলো আছে না, যে টি টি, তারপরে টি, বড় হাতের টি, ছোট হাতের টি, এই বড় হাতের টি দুইটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে প্রকট জিন, আর ছোট হাতের টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। এই দুইটার মধ্যে এই যে দুইটা একসাথে থাকে, বড় টি আর ছোট টি, এই আলাদা আলাদা প্রত্যেকটাকে এক একটা অ্যালিল বলা হয়। এটা হচ্ছে অ্যালিল আইডেন্টিফাই এর সবচেয়ে সোজা উপায়। এই যে যখনই দুইটা একসাথে দেখবা এর প্রত্যেকটাই এক একটা অ্যালিল। আর হোমোজাইগাস হেটারোজাইগাস এই দুইটা জিনিস নিয়ে তোমাদেরকে বলতেছি। অ্যালিল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। হোমোজাইগাস হচ্ছে গিয়ে একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে সোজা উপায় হচ্ছে হোমো মানেই মিল, আর হেটেরো মানেই একটু উল্টা। হোমোজাইগাসে দেখো টি দুইটা বড় হাতের বা ছোট হাতের, দুইটা টি যখন বড় হয় তখন সেটা হচ্ছে গিয়ে, অথবা ছোট হয় তখন সেটা হোমোজাইগাস। আর যখন দুইটা আলাদা হয় তখন সেটা হেটেরোজাইগাস। একটা জিনিস মনে রাখবা, প্রকট মানে কি ওই বৈশিষ্ট্যটা অনেক বেশি, আর প্রচ্ছন্ন মানে কি ওই বৈশিষ্ট্যটার বেশি ক্ষমতা নাই। তো এই হোমোজাইগাসের বড় টি যখন দুইটা একসাথে থাকে তখন ওই জীবটার মধ্যে ওই জীবটার মধ্যে কিন্তু তখন প্রকট বৈশিষ্ট্যটা দেখা যায়। ধরো এক প্রকট যদি লম্বা হয় আর প্রচ্ছন্ন যদি খাটো হয়, ধরো একটা জীবের মধ্যে লম্বা হওয়াটা হচ্ছে কি, লম্বা হওয়া বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, আর খাটো হওয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। তো প্রকট বৈশিষ্ট্যগুলা টি আর টি। তো এই টি আর টি যেখানে দুইটা আছে, বড় হাতের টি সেটা হচ্ছে হোমোজাইগাস, আর ছোট যেটা খাটো সেটাও হোমোজাইগাস। কিন্তু এই দেখো এখানে একটা বড় আর একটা ছোট, এই দেখতেছো সবাই। হুম। টি আর বড় হাতের টি আর ছোট হাতের টি যখন আলাদা হবে তখন প্রকট বৈশিষ্ট্যটা মানে ডমিনেট করবে পুরো জিনিসটা। তখন এটা দেখতে তো লম্বা হবে, কারণ লম্বা জিনিসটা প্রকট প্রকট বৈশিষ্ট্য পাবে, কিন্তু এমনিতে কিন্তু এটার মধ্যে কিছু ভেজাল আছে। ভেজালটা কি? এটার মধ্যে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও আছে। যেহেতু এটার মধ্যে ভেজাল আছে, যেটা আমরা দেখতেছি সেটা আসলে না, তার কারণে এটাকে হেটেরোজাইগাস বলে। ঠিক আছে। আচ্ছা, সবাই কি বুঝতেছো? তার আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, বুঝি না। ম্যাক্সিমামই তো বাংলা ভার্সনের স্টুডেন্ট, তার কারণে আমি একটু বলতেছি ভাইয়া, ক্রোমোজোম কি তো পুরাই মূলত ডিএনএ দিয়ে তৈরি, তাহলে জিন কেন ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকে? এটা নির্দিষ্ট স্থানে থাকে, তার ওই জায়গাটা ভালো লাগে। অনেক ভালো বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই বুঝতেছো? সবাইকে আমি দেখাই। হোমোজাইগাস আর হেটারোজাইগাস আশা করি বুঝছো। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুঝছো, যেই বৈশিষ্ট্যটা ডমিনেট করে পুরো জীবটাকে। দেখো তোমার বাবা আর তোমার মা, ধরো তোমার বাবা লম্বা কিন্তু মা খাটো, তোমার মধ্যে যদি লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট হয় তাহলে তুমি লম্বা হবা। আবার যদি খাটো হওয়ার বৈশিষ্ট্যটা মাঝে তোমার মধ্যে থাকে কিন্তু এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তাও তুমি লম্বা হবা। এটাই হচ্ছে কি হেটারোজাইগাস আর প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার দেখো, তোমরা যারা 9-10 পড়ো তোমাদের বইয়ে জিনোটাইপ আছে, কিন্তু ফিনোটাইপ কথাটা মনে হয় নাই। তো যারা একটু অ্যাডভান্স জানতে চাও তাদেরকে বলি, ফিনোটাইপ হচ্ছে যা আমরা দেখতে পাই। মানে এইখানে দেখো, ধরো তোমার মধ্যে প্রচ্ছন্ন হিসেবে ধরো তুমি একটা, তোমার মধ্যে হেটেরোজাইগাস বৈশিষ্ট্য আছে। তো তোমার মধ্যে ধরো প্রচ্ছন্ন জিন হিসেবে তুমি খাটো হওয়ার জিনটাও আছে, কিন্তু এটা যেহেতু প্রচ্ছন্ন, কিন্তু তারপরেও তুমি লম্বা হয়েছে। এই তুমি যেহেতু লম্বা, তোমার দেখা কিন্তু লম্বাই যাইতেছে। তার কারণে তোমার এটা হচ্ছে ফিনোটাইপ, মানে যা আসলে দেখা যায়। আর জিনোটাইপ হচ্ছে যা দেখা যায় না কিন্তু আসলে যেটা থাকে। যেমন তোমার মধ্যে খাটো হওয়ার জিনও আছে কিন্তু তুমি লম্বা হয়েছো, কারণ তোমার ফিনোটাইপে লম্বা হওয়াটা প্রকট বৈশিষ্ট্য ছিল। জিনোটাইপ ফিনোটাইপ বুঝছো? আশা করি বুঝছো সবাই। আপনার ক্লাস খুব জোস, কে বলছে? যারা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, মনোহাইব্রিড ক্রস আর ডাই হাইব্রিড ক্রস যে দুইটা জিনিস আছে, তোমরা যারা 9-10 পড়ো বা ছোট ক্লাসে তো মনে হয় এটা নাই, যারা 9-10 পড়ো তাদের শুধু মনোহাইব্রিড ক্রসের কথাটা বলা আছে। এই ধরো একটু দাগটা বেঁকা হয়ে গেছে, সরি। মনোহাইব্রিড ক্রস হচ্ছে গিয়ে দুইটা জীবের মধ্যে বা দুইটা, ধরো একটা বাবা একটা মা, দুইজনের মধ্যে একটা বৈশিষ্ট্য নিয়ে যে কাজটা করছে এই গ্রেগর জোহান মেন্ডেল বা এই বিজ্ঞানীরা যে গবেষণাগুলো করেন, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, মনো মনো মানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে এই
ক্রসটা করা হয়, তার কারণে এখানে মনোহাইব্রিড ক্রস। আর ড্রাই হাইব্রিড ক্রস যেটা, সেটা ইন্টারমিডিয়েটে আছে, তোমরা যারা 9 10 পড়ো তোমাদের এটা নাই, তাও আমি লিখে রাখছি, কিন্তু এটা অলিম্পিয়াডের জন্য ইম্পর্টেন্ট না। তারপরেও এই ডাই হাইব্রিড ক্রসের কথাটা বলি, এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, 9:3:3:1। 3:1 কথাটা কিন্তু সবাই বুঝছো, মানে তিনটা জীব লম্বা হবে, এটা তোমাদের পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। মনোহাইব্রিড আর ড্রাই হাইব্রিড সবাই বুঝছো, আশা করি বুঝতেছো। লাস্টেরটা আরেকবার বলেন। হুম হুম, বলতেছি, বুঝি নাই। আচ্ছা, পরের স্লাইডে গেলে আশা করি সবাই বুঝে যাবা। ডাই হাইব্রিড কস্তা বুঝারই দরকার নাই, এটা জাস্ট লিখে রাখছি, তোমরা লিখে রাখতে পারো। আমাকে যখন স্যার পড়াইছিল তখন স্যারে ওইটা আমাকে বলে দিছে, তখন আমি ওটা লিখে রাখছি, কিন্তু বুঝি নাই, এটা ওইটা বুঝছি। আচ্ছা, পরের স্লাইডে যাই, তোমরা বুঝে যাবা, মনো হাইব্রিডও বুঝবা, ডাই হাইব্রিডও বুঝবা। এই দেখো পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই দেখো মেন্ডেলের তত্ত্ব, এটা জেনেটিক্স এর একটু অ্যাডভান্স একটা জিনিস। এই জিনিসটা বুঝো, এই জিনিসটা থেকে অনেক ম্যাথ প্রবলেম আসে। আমি তোমাদেরকে ম্যাথ গুলো দেখাবো না, কিন্তু তোমাদের ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে তোমরা এই জিনিসটা একটু চেষ্টা করবা। এই দেখো, তোমাদের বইয়ে এই চিত্রটা আছে। এই যে এই চিত্রটা, এখানে দেখো দুইটা জীব বা দুইটা উদ্ভিদ, মটরশুটি গাছ আর কি। এই দেখো, এখানে একটার মধ্যে দুইটাই প্রকট জিন, টি বড় হাতের, টি বড় হাতের। আর এইটার মধ্যে দুইটাই ছোট হাতের, টি টি। তো এই দুইটাকে বলা হয় প্যারেন্ট প্রজন্ম বা প্যারেন্টাল যেটাকে বলে। এই দুইটা আলাদা হয়ে ক্রসিং হয়, এটাকে বলে ক্রস। এই যে ক্রসের মতো দেখা যাইতেছে, ক্রস এই এই যে আলাদা হয়ে গেছে, এই যে জিনগুলো যে আলাদা হয়েছে, বড় হাতের টি টি আর এই ছোট হাতের টি, ছোট হাতের টি, এটাকে বলে গ্যামেট। এই যে এখানে লেখা আছে গ্যামেট। আর দুইটার ক্রসিং এর মাধ্যমে এই দেখো, এইখানে একটা বড় টি ছোট টি আসছে, এখানে একটা বড় টি ছোট টি আসছে। এই যে টি টি, এই এই যে F1 উদ্ভিদ, F1 উদ্ভিদ মানে হচ্ছে F1 জনু বলে এটাকে, বা F1 উদ্ভিদ। এই উদ্ভিদ, এই এই উদ্ভিদ গুলা সবকটাই হচ্ছে হেটারোজাইগাস। ঠিক আছে, এটা মাথায় রাখবা। কারণ হচ্ছে গিয়ে এখানে একটা পুরা প্রকট আর একটার মধ্যে সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। এই দুইটাকে যখন মেন্ডেল ক্রস করান, তিনি এভাবেই সিদ্ধান্ত নিছে। আর এর কারণে ক্রস করানোর পরে দুইটা হেটারোজাইগাস উৎপন্ন হয়েছে। এরা হচ্ছে F1 উদ্ভিদ, সকলেই লম্বা, আর কিন্তু দুইটার মধ্যেই কিন্তু হেটারোজাইগাস। এখন তোমাদের, আচ্ছা, এইটা টি টি, হ্যাঁ হ্যাঁ হোমোজাইগাস, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করবা, তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে আমি বলি। এই যে এখানে পাশের চিত্রে কয়েকটা জিনিস লেখা রাখছি, এই জিনিসটা তোমাকে আমি একটু পরে বুঝাইতেছি। প্রশ্ন আসতে পারে যে F6 জেনারেশন বা F7 জেনারেশনে কত পার্সেন্ট হেটারোজাইগাস বা কত কত পার্সেন্ট হোমোজাইগাস। এখন একটা ক্লাসে তো তোমাদের ভাই আমি সব বুঝাইতে পারবো না, ঠিক আছে। তারপরেও আমি তোমাদেরকে কিছু টিপ দিব বা কিছু হচ্ছে গিয়ে টেকনিক বলে দিচ্ছি, এই যে ম্যাথ করে তোমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারো। এই দেখো F1টা তো বুঝছো, দেখো F1টায় দুইটাই কি প্রচ্ছন্ন জিন আর প্রকট জিন দুইটাই আছে, তার কারণে এগুলো হেটারোজাইগাস। এদের মধ্যে হেটারো, এই যে দেখো এখানে F1 লেখছে 100% হেটারোজাইগাস। এখানে পার্সেন্টটা হচ্ছে কি, দেখো এই যে তোমরা কি সবাই দেখতেছো? হুম। আচ্ছা দেখো, F1-এ 100%ই হচ্ছে হেটারোজাইগাস, আর F2-তে 50% হেটারোজাইগাস। এবার দেখো, আচ্ছা দেখি কি চ্যাটে আসছে। হ্যাঁ ওয়াই, ঠিক আছে। আচ্ছা দেখো, F1 প্রজন্মের দুইটাই লম্বা কিন্তু দুইটাই হেটারোজাইগাস, তার কারণে এদের মধ্যে যখন ক্রসিং ওভার হইলো, তখন দ্বিতীয় যে প্রজন্মটা আসছে বা F2 যে উদ্ভিদ, এদের মধ্যে 3 ভাগ লম্বা আর 1 ভাগ খাটো। এই যে 3 ভাগ লম্বা, এর মধ্যে কিন্তু এই যে এইটা হচ্ছে আসল লম্বা, এই দুইটাও লম্বা, কিন্তু এই দুইটা হচ্ছে হেটারোজাইগাস, এই যে এই দুইটা হেটারোজাইগাস। আর এটা হচ্ছে হোমোজাইগাস, এটাও হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস খাটো, হোমোজাইগাস লম্বা, আর এই দুইটা হচ্ছে হেটারোজাইগাস। হুম। তো সবাই আশা করি বুঝতেছো, 3 ভাগ যেহেতু লম্বা, এই লম্বাটা হচ্ছে 3, আর অনুপাত হচ্ছে খাটোটা হচ্ছে 1। এইটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এই দেখো, মনোহাইব্রিড ক্রস, কারণ একটা বৈশিষ্ট্য, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে বলছে। হ্যাঁ। তো F2 প্রজন্মের বা F2 উদ্ভিদ গুলোর অনুপাত, হোমোজাইগা সরি, লম্বা আর খাটোর অনুপাত বা বৈশিষ্ট্য, এটার অনুপাতটা হচ্ছে 3:1। এটা তোমাদের বইয়ে আছে। তো তোমরা যেহেতু একটু অলিম্পিয়াডের ক্লাস করতে আসছো, তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিবে। ধরো তোমাদেরকে দিল F6 বা F5। তো একটা প্যাটার্ন তোমরা এই যে পাশের চিত্রটা লক্ষ্য করো। দেখো, F1-এ কিন্তু 100% হেটারোজাইগাস। 100% মানে কি, এখানে দুইটাই হেটারোজাইগাস। F2-তে দেখো, এক F2 এই চিত্রটায় দেখো,
এই দাঁড়াও, লেজারটা নিয়ে নিই। F2 তে একটা, দুইটা হচ্ছে হেটারোজাইগাস আর দুইটা হচ্ছে মোনোজাইগাস। এর কারণে দেখো, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে বামের চিত্রে প্রকট বৈশিষ্ট্য, তোমরা নীলটাকে ধরে নাও, নীলটা হচ্ছে প্রকট আর সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এবার দেখো তোমাদের এখানে F1 এর মধ্যে সব কয়টাই হচ্ছে গিয়ে হেটারোজাইগাস, এর কারণে 100%। আর F2 তে 50% হেটারোজাইগাস। এই দেখো, F2 এখানে চিত্রতেও দেওয়া আছে, চারটার মধ্যে দুইটা হচ্ছে হেটারোজাইগাস। খেয়াল করো, এই দুইটা হেটারোজাইগাস দেখে এখানে 50% হেটারোজাইগাস লেখা, খেয়াল করতেছো? এই 50% যেহেতু হেটারোজাইগাস, তার কারণে বাকি দুইটা যে, এই দুইটা হচ্ছে এই হোমোজাইগাস। এই হোমোজাইগাসের এই নীলটা হচ্ছে প্রকট বা লম্বা হোমোজাইগাস যেটা সেটা, আর সবুজ যেটা সেটা হচ্ছে গিয়ে খাটো, যেটা খাটোটা হচ্ছে সবুজ আর নীলটা হচ্ছে লম্বা। এটা আমি ধরে নিছি। এমনিতে যে কোনোটাই হইতে পারে, তবে আমি আমার সুবিধার্থে এটা ধরে নিয়েছি। এই নীলটা হচ্ছে গিয়ে লম্বাটা, আর সবুজটা হচ্ছে খাটোটা বা প্রচ্ছন্নটা। আর এইভাবে F2 তো চারটা হয়ে গেছে, F3 তে আরো বড় হবে, F4 এ আরো বড় হবে। তো এত বেশি তোমরা আঁকতে পারবে না, এর কারণে একটা প্যাটার্ন খেয়াল করবা। এই প্যাটার্নটা হচ্ছে গিয়ে প্রত্যেকটার মধ্যে দেখো, F1 এ 100% থাকলে F2 তে ওটা 50 হচ্ছে বা অর্ধেক হচ্ছে, F3 তে এটা আরো ওইটারও অর্ধেক হচ্ছে, 25%। এরপরে F4 এ 12.5%, F5 এ 6.25%, F6 এ গিয়ে আরো কমে গেছে। এরকম করতে করতে F8 এ গিয়ে হেটারোজাইগাস নাই হয়ে যায়। এটাই একটা মজা। পুরোপুরি নাই হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার একটু চেঞ্জ থাকে, যে অনেক অল্প সংখ্যক একটা বা দুইটা, যদি অনেক বেশি। এখানে তো এখানে আমরা এখানে যতগুলা জীব নিয়ে কাজ করতেছি, এটা তো খুবই অল্প সংখ্যক, কিন্তু বিজ্ঞানীরা তো অনেক বড় জিনিস নিয়ে কাজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা একটু সংখ্যাটা একটু সামান্য ব্যতিক্রম হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সেম থাকে। তো এই যে 50%, 25%, এটা যে হইতেছে, এটা খেয়াল করো। তোমরা এটা মনে রাখবা যে F1 এ 100% ধরে নিছো, এই যে এখানে 100% ধরে নিছো, 2 এ এটা 50-50 হয়ে যায়। তো এই চিত্রটা থেকে তোমরা যদি একটু মাথাটারে খাটাও, তাহলে তোমরা এই জিনিসটা অ্যান্সার করতে পারবা। ধরো বললো যে F3 তে হেটারোজাইগাস কত, তো এখানে আমি 100% নিয়ে রাখছি। এখন তোমাদেরকে ধরো বললো 1000টা, ধরো 1000টা মটরশুটির গাছ নিয়ে পরীক্ষা করা শুরু করছে। তো তোমরা এফ F3 তে হেটারোজাইগাস বাইর করতে বললে 1000-এর 25% যদি করো ক্যালকুলেটরের সাহায্যে, তখন তোমরা F3 এর ইয়েটা বাইর করে ফেলবা, হেটারোজাইগাসটা বাইর করে ফেলবা। তো হেটারোজাইগাস যদি বাইর করতে পারো, তাহলে তোমরা হোমোজাইগাসটাও বাইর করতে পারবা। কেমনে, আমি এটা বলে দিই। হেটারোজাইগাস যখন বাইর করে ফেলবা, ধরো 1000টা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছো, এই 1000টা ব্যাকটেরিয়ার মধ্যে, 1000টা ব্যাকটেরিয়ার মধ্যে হোমোজাইগাস ধরো 25%, এই F3 তে। তো 1000-এর 25% বাইর করবা। বাইর করার পরে ওই 25% হচ্ছে গিয়ে হেটারোজাইগাস। তাইলে তুমি এখন এই চার্টের সাহায্যে বা এই চিত্রের সাহায্যে সহজেই বুঝতে পারতেছো যে বাকি যেগুলা হবে, এই সবগুলোই হবে হোমোজাইগাস। তো হোমোজাইগাসের সংখ্যাও তোমরা বাই করতে পারবা এভাবে। ওটা 100 থেকে বিয়োগ করে দিবা, ঠিক আছে? বা 100 থেকে 25% বিয়োগ করলে যেটা আসে সেটাই হবে হোমোজাইগাস। আবার ওইটাকে যখন তুমি দুই ভাগে ভাগ করে দিবা, তখন তুমি প্রকট প্রকট বৈশিষ্ট্য কতটুকু বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কতটুকু পাইছে এটাও পরিমাপ করতে পারবা। এখন তোমাদেরকে বলি, জেনেটিক্সে কিন্তু অনেক বেশি, মানে অনেক ডাইভার্স টপিকটা। এত কিছু একদিনে পড়ানো সম্ভব না। আমি তোমাদের এই জিনিসটা বললাম কারণ এখান থেকে আমি আমার অলিম্পিয়াডে, যখন আমি বায়োলজি অলিম্পিয়াড ছিলাম, তখন ওখান থেকে প্রশ্ন আসছে। অলওয়েজ হাফ হবে কি? হুম, অলওয়েজ হাফই হবে। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে? এমনিতে খুবই রেয়ার কেসে অন্য কিছু হইতে পারে, যেটা এখন তো ধরো তোমরা যখন বড় হবা, ধরো অনেকে জেনেটিক্স বা বায়োটেকনোলজি সব বিষয় পড়বা। তো যারা পড়বা তারা এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করবা। আমিও তো এখনো বেশি বড় হইনি, আমি যতটুকু জানি ওটুকু এটা হাফ হাফ হয়ে যাবে, ঠিক আছে? এই প্যাটার্নটা খেয়াল করে তোমরা এই ক্যালকুলেশন গুলা করতে পারবা। তোমাদের জেনেটিক্স থেকে যদি প্রশ্ন দেয়, তবে তোমাদেরকে একটা জিনিস বলি, এক্সামের একটা ট্রিক্স বা একটা খুবই ইম্পর্টেন্ট যে ট্রিক আছে, এই ট্রিকটা হচ্ছে গিয়ে তোমরা ভয় পাইয়া যাবা না। তোমাদের যে প্রবলেমটা দিবে, তোমরা হচ্ছে কি অলিম্পিয়াড দিচ্ছ, তোমরা সবাই প্রবলেম সলভার, ঠিক আছে? প্রবলেম সলভাররা কি করে, যেই টপিকটা দেয় বা যেই ডাটাগুলো দেওয়া থাকে ওগুলা থেকে তারা ওই সময়টাতেই একটু মাথা খাটায়, চেঞ্জ চেঞ্জ করে পারে ফেলায়। আমি যে অলিম্পিয়াড দিছিলাম, আমার কিন্তু অনেক কঠিন প্রশ্ন আসছিল, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমি পাইরে ফেলছি। এটাই হচ্ছে একটু টেকনিক করে পারা যায়। তো তোমরা কি বিষয়টা বুঝছো? বুঝলে ওয়াই লেখো যারা আছো। ভাই আপনি অনেক ভালো বুঝেন, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ।
মোতালেব বলছে। এন কে লিখলো। সবাই ওয়াই লিখতেছে। আচ্ছা, মেহেদী হাসান নাজিম এন। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, তোমাকে আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। একজন বা দুজন প্রশ্নে 10 বছর থাকলে কি 10 লিখবো, 10 দিন থাকলেও 10 লিখবো? আচ্ছা, জয় তালুকদার প্রশ্ন করছে। আচ্ছা দেখো, প্রশ্নে 10 বছর কি ওই যে ইয়েটার মধ্যে ব্যাকটেরিয়ার গ্রোথ, ব্যাকটেরিয়ার গ্রোথের কথা বলি। ব্যাকটেরিয়ার গ্রোথে তোমরা এককটা খেয়াল করবা, 10 ইয়ার বা 10 বছর বা 10 মাস বা 10 সেকেন্ডও যদি বলে কোনো সমস্যা নেই। তোমরা দুইটা সব একক সেম রাখবা। ধরো তোমার একটা একক আওয়ারে দিছে বা ঘন্টায় দিছে আর একটা দিনে দিছে, তো তখন তোমরা উত্তরের মধ্যে যে এককটা চাবে, ধরো উত্তর দিন চাইছে আর দুইটা আলাদা আলাদা টাইম চাইছে, একটা হচ্ছে দিছে, একটা হচ্ছে গিয়ে ধরো ঘন্টা, একটা দিন। তোমরা ঘন্টাটাকে দিনে পরিণত করে নিবা। এটা তো পারো আশা করি, যারা 1 2 3 ওইসব ওইসব ক্লাসেই পড়ছো। এই যে কেমনে কনভার্ট করতে হয়, কনভার্ট তো দেখানো দরকার নাই। তো এই হচ্ছে তোমাদের জেনেটিক্স, সবাই আশা করি বুঝছো। এই টপিকটা কি বুঝছো ভাইয়া? ট্রিক্স এর কথাটা আরেকটু বলেন, আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, অপিপাল বলছে। সিক্সটা হচ্ছে গিয়ে, তোমরা ধরো একটা ম্যাথ দেখলা, জেনেটিক্স এর খুবই পেঁচানো একটা ম্যাথ। এই ম্যাথটা তুমি মানে, আচ্ছা দেখো, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু আমাদের কি বলছিল? তিনি আমাদের বলছিলেন না যে আমাদের, তোমাদের হাতে যা কিছু আছে তা নিয়ে লড়াই করতে হবে। কথাটা হলো এইটাই, তোমার হাতে যা কিছু আছে, তুমি যা জানো, তুমি ঐকিক নিয়ম জানো, তুমি ঐকিক নিয়ম দিয়ে ওইটা ট্রাই করবা। তোমার ওটার জন্য ক্যালকুলাস পারা লাগবে না। তুমি, এমন হইতে পারে যে তোমার ক্যালকুলাসের একটা প্রবলেম তুমি সাধারণ ঐকিক নিয়ম দিয়ে সলভ করে ফেলছো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম ট্রিক্স। এটা অনেকে এটা বলে না। এটা হচ্ছে কি, তোমার হাতের কাছে যা কিছু থাকবে বা তোমার মাথায় যা কিছু থাকবে, তোমার প্রথমে বিশ্বাস করতে হবে যে তোমার কাছে যা কিছু আছে ওইটা দিয়ে তুমি পারবা। এটা যারা, এই মেন্টালিটিটা যারা রাখে তারাই কিন্তু অলিম্পিয়াডে ভালো করে। রক্তের গ্রুপ নির্ণয় কেমনে করব? রক্তের গ্রুপের ওটা তো ভাইয়া একটু বড়, এটা এখন আমি দেখাইতে পারবো না। ওটা স্লাইড লাগতো, বা আমার এখানে তো মাউস দিয়ে বেশি কিছু লিখতে পারতেছি না। আচ্ছা দেখো, যেটা দেখাইতেছি ওইখান থেকে অনেক প্রশ্ন আসে, ওইটা একবার দেখো। আর আরেকটা কথা বলি, তোমরা যারা রক্তের গ্রুপ নিয়ে মাথা ঘামাইতেছো তাদেরকে বলি যে জয় তালুকদার বলছে, হুম, ও পিপল বলছে, বুঝতেছি। আচ্ছা দেখো, এই তোমাদেরকে একটা চোরা বুদ্ধি বলি। এটা হচ্ছে গিয়ে, তোমাদের রক্তের গ্রুপ মক টেস্টে আইসা পড়ছে, তার মানে এটা বিজিজিএস হতে বেশি ইম্পর্টেন্ট টপিক না এখন আর। মক টেস্টের টপিক আইসা পড়লে ওটা থেকে বেশি কিছু আসে না। তারপরেও রক্তের গ্রুপ তোমাদের আজকে যেটা বুঝাইছি ওইটা বুঝো, রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য যারা একটু বেশি মানে আগ্রহী। আমি তো আরেকটা মানে ধরো তোমাদের আরেকটু দেরিতে মানে একটু দীর্ঘায়িত করতে পারলে করাইতে চেষ্টা করতাম, কিন্তু কথাটা, আচ্ছা তাহলে ডিএনএটা কি একটু বুঝাবেন প্লিজ, আগে বুঝি নাই। হ্যাঁ, ডিএনএ যদি পরবর্তীতে সময় পাই তোমাদেরকে এখন ক্লাসটা সব টপিক শেষ হওয়ার পরে বলে দিব। দেখো 5টা 20 বেজে গেছে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে দিতে। এখন পরবর্তী টপিকে যাই, ডিএনএটা আমি লাস্টে সময় থাকলে বুঝাই দিব। এই জিনিসটা সবাই বুঝছো তো? বুঝলে ওয়াই লেখো সবাই। ওয়াই লিখতেছে সবাই। তোমরা তো অনেক ট্যালেন্টেড, তোমরা সবাই বুঝে গেছো। হুম এটা থেকে প্রশ্ন আসলে যেন পারো। এই জিনিসটা হয়তোবা তোমাদের ছিল না তো মনে হয় আগে তোমাদের বইয়ে। এই জাস্ট F2 পর্যন্ত ছিল। আমি 3 4 5 6 বা জেনারেশন যেগুলো, এগুলার কেমনে নির্ণয় করতে হয় এগুলো একটু জাস্ট তোমাদের একটু জাস্ট এট এ গ্ল্যান্স একটা ধারণা দিলাম। এটা থেকে অনেক পেঁচানো ম্যাথ আসতে পারে। তোমরা এই টপিকটা তোমাদের মাথায় ব্রেনস্টর্মিং এর মাধ্যমে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? একটা বড় কি জানি টেক্সট চলে গেল। আচ্ছা না, কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি পরবর্তী টপিকটা দেখাই। মানুষ কমে গেছে, 37 জন হয়ে গেছে, তোমরা লাস্ট পর্যন্ত থাইকো। এই দেখো, লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়া। তোমরা সবাই জানো ছেলেদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, আর মেয়েদের সেক্স ক্রোমোজোমের এটা হচ্ছে X আর X। মেয়েদের দুইটা এক্স থাকে, ছেলেদের একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে। কেন থাকে এটা জানি না, কিন্তু এটা তোমরা মাথায় রেখো যে ছেলেদের একটা এক্স থাকে। তো যখন ক্রস হয়, ক্রসের মাধ্যমে ছেলেরা একটা এক্স দেয় আর ছেলেরা একটা ওয়াই দেয়, কিন্তু মেয়েরা সবসময় দুইটা এক্স দেয়। এখন ছেলে হওয়ার জন্য তো একটা ওয়াই লাগবে আর একটা এক্স লাগবে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে ছেলে মেয়ে এটা নির্ধারণ সম্পূর্ণ বাবার বাবার মাধ্যমে হয়। মা কখনো এটা নির্ধারণ করতে পারে না। অথচ তোমরা দেখবা যে তোমাদের আমাদের কিছু সময় আগে মেয়েদেরকে দায়ী করা হতো, যখন ধরো শাশুড়ি বলে যে উম, যখন ছেলে সন্তান জন্মায় না মেয়ে সন্তান জন্মায়, তখন শাশুড়ি বলে বউকে দোষ দেয় সবাই, তোমার মাকে দোষ দেয়। কিন্তু ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে গিয়ে মায়ের এখানে কোনোই দোষ নাই। যেটা জেনেটিক্স বলতেছে সেটা হচ্ছে গিয়ে ছেলে সন্তান আর মেয়ে সন্তান জন্মের পিছনে বাবাই দায়ী। এটা আশা করি সবাই বুঝছো। আচ্ছা,
বুঝছো? তাইলে তাইলে আমরা তোমাদের পরের টপিকটা আছে, দেখি কি আসছে। ভাইয়া গ্রামে এখনো হয়। বাংলা সিনেমার ডায়লগ। বাংলা সিনেমার ডায়লগ, আমি তো বাংলা সিনেমাই দেখি না ভাই। দোষ বাবার। দোষ আসলে বাবার না, দোষ হচ্ছে গিয়ে, এটা তো দোষ না, তোমাকে যা দেওয়া হচ্ছে তুমি সেটাই পাবা। তুমি তো আর এটার ক্ষেত্রে কেউ দায়ী না। আচ্ছা, পরের টপিকটা দেখো, লিঙ্গ নির্ধারণে এখন হচ্ছে কালার ব্লাইন্ডনেস। দেখো কয়টা স্টার দিচ্ছি, 8-9টা স্টার দিয়ে রাখছি। এই যে কালার ব্লাইন্ডনেস আর জেনেটিক্স এর কিছু ক্রসিং এর উপর কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো থেকে সবসময় প্রশ্ন আসে। একটু পরে একটু পরে তোমাদেরকে যারা আছো, দেখো কয়জন আছে, 36 জন আছো তোমরা, তোমাদেরকে সবাইকে দেখাইতেছি। পরবর্তী যে ম্যাথটা করবো ওইটা আমি তোমাদের বলি, বিডিজিএস তে একবার আসছিল। ওই প্রশ্নটা তোমাদের সলভ করাবো, আর এটা থেকে প্রায় প্রশ্ন আসে এই ক্রসিং থেকে। দেখো এখানে একটা জিনিস বলছে, এই এই লাইন গুলো পড়ে তারপরে পরের প্রশ্নটা আমি তোমাদের সলভ করাই দিচ্ছি। এই দেখো, চিত্রে এক্স প্রাইম দিয়ে মিউটেন্ট, মিউটেন্ট মানে মিউটেন্ট এক্স বলতে এটা বোঝায় যে ওইটা অসুস্থ, বা ওই জিনটা তোমাদের অসুস্থতার জন্য দায়ী, বা ওই জিনিসটার জন্য দায়ী। আর যেটা স্বাভাবিক এক্স ওইটা হচ্ছে দায়ী না। বাহক মা, বাহক মানে কি? বাহক মানে হচ্ছে গিয়ে যে তিনি ওই রোগে আক্রান্ত না, কিন্তু তার মাধ্যমে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা ওই রোগে আক্রান্ত হবে। যেমন বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এর জন্য যে জিনিসটা কাজ করে, খেয়াল করো। অসুস্থ বাবা আর বাহক মায়ের মিলনে উৎপন্ন সন্তানদের সুস্থ, অসুস্থ কিংবা বাহক হওয়ার সম্ভাবনা অনুপাত এরকম। এটা তোমাদের বইয়ের থেকে কাট করে নিছি, তোমরা দেখো। অসুস্থ মেয়ে অনুপাত বাহক মেয়ে অনুপাত অসুস্থ ছেলে অনুপাত স্বাভাবিক ছেলে, 1:1:1:1:1, মানে সব সমান। চারটা 4 রকমের হবে। এখানে দেখো, সবাই ভালো করে দেখো, কিন্তু এই যে চিত্রটা যারা বুঝবা তারা পরের ম্যাথটা অনেক সোজাভাবে বুঝে যাবা। যারা ছোট ক্লাসের আছো তারাও দেখো, বড় ক্লাসেরাও দেখো। অনেকের মনে হয় ফোনের চার্জ শেষ, তারা চলে যাচ্ছে, কিন্তু তোমাদের বলি লাস্ট পর্যন্ত থাকলে তোমাদের একটা লাভ হবে। সেটা হচ্ছে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট টপিক দেখাবো, ওইগুলা পড়লে তোমাদের কমন পড়ে যাবে। আর তোমাদের আমি অনেক কিছু পড়াইছি 2 দিনে, তারপরও দেখো। এই যে মায়ের একটা এক্স প্রাইম আর একটা এক্স, এই এক্স প্রাইমটাই হচ্ছে আসল খেলা খেলে এই কালার ব্লাইন্ডনেসে। কালার ব্লাইন্ডনেসে এই এক্স প্রাইমটাই হচ্ছে মিউটেন্ট। এই মায়ের এক্স প্রাইম এইটাই নিচে চলে যাবে। এই দেখো, এই যে এই এক্স এক্স আর এই এক্স এক্স, এই দুইটা হচ্ছে গিয়ে কন্যা সন্তান, আর ওয়াই যেহেতু আছে তাই এই দুইটা পুত্র সন্তানের জন্য। এগুলো কিন্তু সন্তান না, এগুলো হচ্ছে প্রবাবিলিটি, যে কোনো একটা সন্তান জন্মানোর যে সম্ভাবনাটা। তো এই এক্স প্রাইম এই নিচে চলে গেছে, দেখো এখানে একটা এক্স প্রাইম আছে, এই এক্স প্রাইমটা এখান থেকে নিচের দিকে গেছে। কলম নিয়ে নেই, ধরো, দাঁড়াও পেনটা নিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই দেখো, এটা এখানেও গেছে, আবার এখানেও গেছে। এই যে এক্স প্রাইম আর এক্স প্রাইম, আর এই এক্স প্রাইমটা এখানেও আসছে আর এখানেও আসছে। তো দেখো, মানে সব কয়টা সব জায়গায় যাইতেছে, এই ওয়াইটা এই দিকে গেছে, এই বাবার কাছ থেকে এই এক্স প্রাইমটা এইদিকে আসছে, এই এক্স প্রাইমটা ওইদিকে আসছে, আর এই এক্সটা ওইদিকে আসছে। তো সব কয়টার ফলাফল হিসেবে দেখো, এই এই যে মেয়ে মেয়ে হওয়ার সম্ভাবনাটা, এই মেয়েটা হবে অসুস্থ। এই যে এক্স প্রাইম আর এক্স প্রাইম দুইটাই পাইছে, তাই এটা অসুস্থ। এই যে এই মেয়েটা হওয়ার সম্ভাবনাটা আছে, এটা একটা এক্স প্রাইম পাইছে আর একটা এক্স পাইছে। যেহেতু এটার মধ্যে একটা সুস্থ এক্স আইসা পড়ছে আর একটা মাত্র খালি এক্স প্রাইম, তার কারণে মেয়েটা বাইচা যাবে বা মেয়েটা বাহক হবে। ঠিক আছে, কিন্তু মেয়েটার থেকে যে সন্তানটা উৎপন্ন হবে সেটা এক্স, সেটা অসুস্থ হবে। আর ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমরা সবাই যারা আছো, 34 জন আছো, কমে যাচ্ছ আস্তে আস্তে, তারপরে দেখো, এই দেখো, ছেলেরা সবসময় হয় সুস্থ হয় না হয় অসুস্থ হয়, কারণ এটা এক্স ক্রোমোজোমের রোগ, কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, এক্স প্রাইম যেটা আছে ওইটা ছেলেদেরকে হয় অসুস্থ করে ফেলায়, না হয়তো সুস্থ করে। কোনো বাহক বলতে ছেলেরা নাই, ছেলেরা এটা বাহক হইতে পারে না। এই দেখো, এই বাবাটা কিন্তু অসুস্থ, বাবাটা অসুস্থ আর মাটা বাহক, এর কারণে সব অনুপাত এক। সবাই কি বুঝছো? বুঝলে বলো, বুঝলে ওয়াই লেখো। এখনো 55% আছে, তাহলে তো ভালো। অনুপ সাহা, সবাই ইয়েস লিখতেছে। হ্যাঁ, তোমরা অলিম্পিয়াডের ক্যাম্প করতে আসছো, তোমরা তো এগুলা বুঝাই উচিত, বুঝলে তো তোমরা ট্যালেন্টেড। আশা করি তোমরা বিডিজিএস তে যারা, আমার ক্লাসটা আছে, দেখি কি লেখছে। ভাইয়া বাহক কি আবার বলেন? বাহক মানে হচ্ছে বাহক, আরেকটা জিনিস মনে রাখবা, যে জিজ্ঞেস করছো মেয়েরা কেন সাধারণত অসুস্থ না হয় বাহক হয়, কারণ এটা ছেলেরা বাহক হইতেই পারে না। ছেলেদের বাহক হওয়ার চান্সই নাই কালার ব্লাইন্ডনেসে। ছেলেরা হয় সুস্থ হয়ে যাবে, না হয়তো অসুস্থ হবে। দেখো এটা তো এক্স এর কারণে হয়, এক্স ক্রোমোজোমটার কারণে হয়। তো ছেলেদের মধ্যে হয় এক্স প্রাইম হবে, না হয় এক্স হবে। তো এক্স প্রাইম হইলে তো ওয়াই এটার জন্য কোনো ক্ষেত্রে দায়ী না।
তোমাদের যখন প্রশ্ন সলভ করবা পরের টাইমই দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন সলভের সময় ওয়াইটা আগে লিখেই ফেলবা। আর এক্স প্রাইমটার জন্য ছেলেরা হয়, এক্সটা যদি প্রাইম হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে তাহলে সেটা হয়ে যায় অসুস্থ, আর এক্স যদি প্রাইম না হয় তাহলে সেটা হয় সুস্থ। তাইলে মাথায় রাখবা, মাঝে মাঝে অ্যাজাম্পশনের কাজে দেয় যে এক্স, ছেলেরা হয়তো সুস্থ হবে না হয় অসুস্থ হবে, বাহক খালি মেয়েরাই হয়, ঠিক আছে। আর এক্স প্রাইম হইলে মেয়েরা হচ্ছে অসুস্থ হয়ে যায় পুরা, তারা কালার ব্লাইন্ডনেসে আক্রান্ত বা বর্ণান্ধ। আর যারা এক্স আর এক্স প্রাইম তারা বাহক। আর বাহক কেন মেয়েরা হয়? কারণ হচ্ছে গিয়ে উম বাহক তো মেয়েরাই হবে, ছেলেরা বাহক হইতেই পারবে না, এটাই হচ্ছে কারণ। আচ্ছা, পরবর্তী স্লাইডে তোমাদের যারা আসছো 35 জন আসো, তোমাদেরকে বলি পরবর্তী স্লাইডে যে ম্যাথটা আমি করাই দিচ্ছি তোমাদেরকে, সেটা বিডিজিএসও তে একবার আইসা পড়ছে অলরেডি, আর এই টাইপের অনেক ম্যাথ আসে, এর কারণে এই ম্যাথটা গুরুত্ব দিয়ে দেখবা, ঠিক আছে। মিউটেন্ট এক্স প্রাইম মেয়েদের, হুম, ভাই মেয়েরা কেন সাধারণত অসুস্থ হয়, তোমার প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। আচ্ছা দেখো, মিসেস পিঙ্কু, সরি মিস্টার পিঙ্কু ও মিসেস পিঙ্কির কোনো সন্তান হলে তারা, তার বর্ণান্ধ, তার বাহক হবার সম্ভাবনা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা 1:2, ঠিক আছে। মানে একটা যদি হয় বাহক, তাহলে দুইটা হবে সুস্থ, এখানে অসুস্থর কোনো কথাই বলে নাই। তাহলে মিসেস পিঙ্কু আর মিস্টার পিঙ্কু আর মিসেস পিঙ্কির জিনোটাইপ লিখতে পারবে? এক্স প্রাইম হচ্ছে মিউটেন্ট। প্লিজ হারি আপ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, লাস্টের টপিক গুলা ধীরে ধীরে বুঝাই দিই, তাড়াতাড়ি বুঝাই দিচ্ছি, এইটা জাস্ট একটু ভালো করে দেখো, এইটা থেকে তোমাদের ম্যাথ আসবে। বাবার বাবার এখানে একটা এক্স বা এক্স প্রাইম দুইটার যে কোনো একটা থাকবে, আর এখানে একটা ওয়াই। তো বাবাদের সবসময় এক্স আর ওয়াই থাকে, হয় এক্স প্রাইম না হয় ওয়াই, এক্স আর ওয়াই। তো এখানে তোমাদের বাবার আর মা, মানে মিস্টার পিঙ্কু আর মিসেস পিঙ্কি, এই দুইজন তো স্বামী স্ত্রী, এদের দুজনের জিনোটাইপ বাইর করতে বলছে। জিনোটাইপ মানে যেটা আসলে, যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ বাইর করতে বলে নাই। তো এখানে বলছে কি, বাহক হওয়ার সম্ভাবনা আর সুস্থ হওয়ার সম্ভাবনা 1:2, মানে একটা বাহক হইলে দুইটা সুস্থ। তো আমরা প্রথমে না পুত্র সন্তান নিয়ে কাজ করব, ঠিক আছে। যারা আছো তারা দেখো, পুত্র সন্তান নিয়ে যখন কাজ করব, পুত্র সন্তান এই দুইটা, তো পুত্র সন্তান আমরা জানি কি, হয় সুস্থ হবে না হয় অসুস্থ হবে। তো তোমরা এখানে যেহেতু বাবা মায়েরটা বাইর করতে বলছে, বাবা মায়ের জিনোটাইপ, তাই তোমরা সন্তান নিয়ে কাজ শুরু করবে। এমনিতে তো সাধারণভাবে আমরা বাবা মা থেকে সন্তানে যাই, কিন্তু এখানে প্রসেসটা উল্টা। এই দেখো, পুত্র সন্তান একটা আমরা এক্স প্রাইম দিয়ে নিই, দেখো এটা হচ্ছে প্রথমে ধরে নিচ্ছি আমি, একটা এক্স প্রাইম আর একটা এক্স, এমনি তোমরা একটা শুরু করবা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রবলেম সলভের একটা জিনিস কিন্তু তোমরা অনেকেই জানো না, সেটা হচ্ছে কি অ্যাজাম্পশন। তোমরা কিছুটা ধারণা করে প্রবলেম সলভটা শুরু করবা। ধরো ছেলেরা আমরা জানি কি, হয় অসুস্থ হবে না হয় সুস্থ হবে। তো এখানে চারটা চারটা সম্ভাবনা আছে, চারটার মধ্যে বলা হয়েছে কি, একটা যদি বাহক হয় আর দুইটা যদি সুস্থ হয়, তাইলে এদের বাবা মায়ের জিনোটাইপটা কি হবে। তো এখানে এক্স প্রাইম আর ওয়াই এটা যে আমরা লিখছি, এটা কি হয়েছে বলতো, অসুস্থ, আর এটা হচ্ছে সুস্থ। তো আমরা এখানে দুইটা সুস্থর মধ্যে একটা সুস্থ পাই গেছি আর একটা অসুস্থ পাই গেছি। তো এই এক্স প্রাইম যেটা আছে, এটা তো একটা মায়ের কাছ থেকে পাইছে না, তারা মায়ের কাছ থেকে যেহেতু পাইছে, এই এই এক্স প্রাইমটা এই উপরে চলে যাবে, দেখো তো এক্স প্রাইম। এটা কিন্তু তোমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগাবা, যারা আছো তারা দেখো। আর এই এক্স ওয়াই যেটা, এই এক্স ওয়াই ও তো, ওয়াইটা যদি বাবার কাছে পায়, বাবার কাছ থেকে পায়, আগের স্লাইডে কি দেখাইছিলাম যে এইটা এই এই ওয়াইটা সব 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 জায়গায় চলে যাবে। তো এইখানে কোনখান থেকে আসছে, ওয়াইটা যেহেতু বাবার কাছ থেকে আসছে, এক্সটা নিশ্চয়ই বাবা মায়ের কাছ থেকে পাবে। তাহলে মায়েরটা আমরা এরকম ধরে নিলাম। তাই দেখো, আমরা মায়ের যে জিনোটাইপটা আছে সেটা আমরা বাইর করে ফেলছি, কিন্তু আমরা এখনো শিওর না যে এটা আসল উত্তর নাকি, কিন্তু শিওর কেমনে হবো দেখবো। আমরা প্রথমে অ্যাজিউম করছিলাম কি, যে এক্স প্রাইম ছেলেদের ক্ষেত্রে হয় অসুস্থ না হয় সুস্থ, ঠিক আছে। সবাই ভালো করে বোঝার চেষ্টা করো, হয় সুস্থ না হয় অসুস্থ। তো ধরে নিলাম একটা সুস্থ একটা অসুস্থ, কারণ ছেলেদের বাহক হওয়ার কোনো চান্সই নেই। তো ধরে নিলে তোমরা এই এক্স প্রাইমটা এইদিকে চলে যাবে, যেহেতু এটা মায়ের থেকে আসছে, মায়ের থেকে তো এক্স আসে, বাবার থেকেও আসে, কিন্তু বাবার থেকে তো ওয়াই পায় গেছে তারা, তাই এক্সটা মায়ের থেকেই আসবে, এটা মোটামুটি নিশ্চিত। তার কারণে এই এক্স প্রাইম আর এক্সটা এখানে লিখছি। এবার দেখো তো, আমাদের প্রায় হয়ে গেছে সলভ। তারপর দেখো বাবাদের এক্স আর ওয়াই, তো এখানে এক্স থাকতে পারে অথবা এক্স প্রাইম থাকতে পারে। এক্স প্রাইম মানে মিউট্যান্ট। এই দেখো এখানে কিন্তু বলছে বর্ণান্ধতার জিন যুক্ত এক্স হচ্ছে, জিনোটাইপ হচ্ছে এক্স প্রাইম। তো
তো এক্সও হইতে পারে, এক্স প্রাইমও হইতে পারে। তো আমরা দুইটাই বসায় ট্রাই করি। দেখো দুইটা যদি বসাই, এক্স এক্স প্রাইম যদি বসাই, তাইলে দেখো এক্স প্রাইম বসাইলে এখান থেকে এক্স প্রাইমটা এখানে আসতেছে। দেখো মায়ের কাছ থেকে তো এই মেয়েটা একটা এক্স প্রাইম পায়ে গেছে অলরেডি। দেখো মায়ের কাছ থেকে এই যে এই এক্স প্রাইমটা এখানে আসছে না, আবার এখানে মায়ের কাছ থেকে এই এক্সটা পাইছে এই মেয়েটা। যদি আগেরটা পারো তাহলে এটা খুব সহজেই পারার কথা, যে মায়ের কাছ থেকে এই এই এক্সটা নিচে এই এখানেও এক্স গেছে, এখানেও এক্স গেছে, আবার এখানে এক্স প্রাইম, এখানেও এক্স প্রাইম গেছে, এখানেও এক্স প্রাইম গেছে। তো এই দেখো এই যে আরেকটা এক্স আছে এখানে, বাবার কাছ থেকে হয় এক্স প্রাইম পাবেন হয় এক্স পাবে। তো এক্স প্রাইম যদি পায় তাহলে একটা তো অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই যে ধরো এটা এক্স প্রাইম লিখলে এই যে এই মেয়েটার হওয়ার সম্ভাবনাটা অসুস্থ হয়ে যায়, আর এখানে একটা অসুস্থ আছে। তাইলে কি দুইটা অসুস্থ হয়ে গেলে তো আমাদের প্রবাবিলিটি মিলতেছে না, তাই না? তো আমরা এক্স বসাই দেখি কি হয়। এক্স যদি বসাই তাহলে এখানে একটা এক্স আছে আর এখানেও আরেকটা এক্স আছে। দেখো এক্স প্রাইম বসাইলে কিন্তু মিলতেছে না, অসুস্থ পরিমাণ বাইরে যাচ্ছে। এবার তাহলে আমরা এক্স নিছি, এখানে এক্স প্রাইমটা মুছে দিই, দাঁড়াও। আচ্ছা দেখো তো, এক্স যখন নিলাম আমরা, তখন আমরা দেখো তো আমাদের উত্তরটা কি মিলে গেছে না? এটা একটা বাহক, মেয়ে বাহক, আর এটা একটা সুস্থ, এটা আর একটা সুস্থ, আর এটা একটা অসুস্থ। তো অসুস্থ আর সুস্থ, ওই কি বলে, সুস্থ আর বাহকের অনুপাতটা কি দেখো তো, 1:2 আসছে না? বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, যদি এক্স আর ওয়াই এটা থাকে এরকম, তাইলে কিন্তু দেখো এটা অসুস্থ, এটা বাহক, আর এটা সুস্থ, এটাও সুস্থ, তাই দুইটা সুস্থ হয়ে গেল, আর একটা বাহক হইলো, আর একটা অসুস্থ হইলো। তো অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল। বাবার অ্যান্সার, বাবার জিনোটাইপটা হচ্ছে এক্স আর ওয়াই, মানে বাবা সুস্থ, আর মায়েরটা হচ্ছে বাহক। তো এটাই হচ্ছে অ্যান্সার। মায়ের জিনটা হচ্ছে বাহক, আর এই জিনোটাইপটা হচ্ছে এক্স এক্স প্রাইম, আর বাবার জিনটা হচ্ছে জিনোটাইপটা হচ্ছে এক্স ওয়াই। সবাই যদি বুঝতে পারো তাহলে সবাই ওয়াই লেখো। এটা যারা বুঝছো তারা কিন্তু খুবই ট্যালেন্টেড বলতে হবে, কারণ আচ্ছা দাঁড়াও, বাহক তো একটা কি, কি বাহক তো একটা, তাহলে রেশিও 1:2 কেমনে হয়? বাহক অনুপাত সুস্থর অনুপাত বলছে 1:2। দেখো তো দুইটা সুস্থ না আর একটা বাহক না, তো 2:1:2 হয়ে গেল না? আর ভাইয়া বাবার তো মিউট্যান্ট এক্স প্রাইম থাকে না, তাহলে সিম্পল এক্স নিলেই তো পারতাম। হ্যাঁ, আমরা জাস্ট ধরে নিলাম যে এক্স এক্স নিলাম আর ওয়াই নিলাম। বাবার এক্স প্রাইম, বাবার এক্স প্রাইম থাকে না কে বলছে? বাবার তো এক্স প্রাইম হইতেই পারে, তাইলে বাবা অসুস্থ, আমরা তো বাবা মারটা জানি না। বাইর করতে বলছে এক্স হইতে পারতো, এক্স প্রাইম হইতে পারতো। তো আমরা মায়েরটা ধরে নিলাম, যে প্রথমে পুত্র সন্তান দিয়ে সলভ করা শুরু করলাম, তারপরে মায়েরটা বাইর করলাম। মায়েরটা বাইর করার পরে দেখি যে মেয়েরটা এসে পড়ছে। তো মেয়ের এইভাবে আমরা প্রবাবিলিটি বাইর করার মাধ্যমে দেখলাম যে বাবারটা এক্স হইলে মিলে নাকি এক্স প্রাইম হইলে মিলে। তো এক্স প্রাইম হইলে দেখতেছি যে মিলতেছে না, মানে এই অনুপাতটা 1:2 হইতেছে না। তার কারণে আমরা বাবারটা এক্স নিয়ে দেখছি মিলে গেছে অ্যান্সার। এইভাবে আমরা এই চারটার মাধ্যমে অ্যান্সারটা বাইর করে ফেলছি, যে বাবার জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই, বা বাবা সুস্থ আর মায়েরটা হচ্ছে বাহক, বা বাবা বাহক আর মা যদি কি বলে, বাবা যদি সুস্থ আর মা যদি বাহক হয় তাইলেই এই অ্যান্সারটা মিলে যাচ্ছে। সবাই কি বুঝছো? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কেন বাহক হলে সুস্থ দেখাবে? যদি ফিনোটাইপ চাই, এটা তো জিনোটাইপ, ফিনোটাইপ কখনোই চাবে না, কারণ ফিনোটাইপ কি? আচ্ছা ফিনোটাইপ চাইলে তো তোমরা এটা জিনোটাইপ বাইর করে ফিনোটাইপ বাইর করতে পারো। এই দেখো, বাবার যেহেতু সুস্থ, এটাই বাবাকে যে আমরা সুস্থ দেখতেছি এটাই তো বাবার ফিনোটাইপ। আর মা যে বাহক, কিন্তু ও যদি ফিনোটাইপ চাই তাহলে মায়ের তো এটা বাহক, বাহক তো বলবা না। তাহলে বলবা যে মা মা এই বর্ণান্ধতার অধিকারী না, বা মা বর্ণান্ধ না। বাবা মা দুইজনই কি বাহক হতে পারে? ওপি পাল। আচ্ছা, একটু আগে আমি বলছি বাবা কখনোই বাহক হতে পারবে না, কারণ ছেলেরা কখনো বাহক হইতেই পারে না। ছেলেরা হয় সুস্থ হবে না হয় অসুস্থ হবে। সবাই এটা বুঝছো, অনেকে ওয়াই লেখছো, তাই আমি পরেরটায় যাচ্ছি। যারা বুঝো নাই তারা, দেখি কি লিখছো, ছেলেরা বাহক হয় না, হ্যাঁ। যারা বুঝো নাই তারা ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নিও।
অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আমি পরের টপিকে যাইতেছি। জৈব বিবর্তন তত্ত্ব, এটা জাস্ট তোমরা স্ক্রিনশট তুলে রাখো। এটা তোমাদের বইয়ে একটা লাইন আছে, যারা 9-10 এ পড়ো, এটা থেকে তোমাদেরকে বোঝানোর কিছু নাই। এটা জাস্ট যদি আইসা পড়ে তোমরা কোনটার পরে কোনটা আসছে এটা জাস্ট লিখে রাখবা। দেখো, অ্যামোনিয়া, আর হচ্ছে মিথেন, হাইড্রোজেন সালফাইড, পানি বা জলীয় বাষ্প, অথবা আর হচ্ছে গিয়ে নাইট্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস, এগুলা সৃষ্টির শুরুতে ছিল। মানে যখন পৃথিবী প্রথম তৈরি হয়েছিল, প্রথমে তো আর একবারে হচ্ছে গিয়ে মানুষ এসে পড়ে নাই। প্রথমে পৃথিবীতে এগুলা ছিল, এই ধরনের গ্যাসগুলা একসাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। এই যে দেখো, অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড। এটা আমি বলতেছি না, এটা আমার কথা না, এটা বইয়ের কথা। বইয়ের মধ্যে এটা লেখা আছে, তোমরা অনেকে খেয়াল করো নাই, জৈব বিবর্তন তত্ত্বটাই খুঁজে পাও নাই। এর কারণে আমি তোমাদেরকে বলি এটা লেখা রাখো বা স্ক্রিনশট তুলে রাখো, পরে পড়ে নিবা। অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে নিউক্লিয় প্রোটিনে তৈরি হয়। এইটা বিবর্তন তত্ত্বটা কি, কিভাবে জীবের সৃষ্টি হয়েছে। হুম। প্রথমে এই নিউক্লিক অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, এইগুলা মিলে বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়াতে হচ্ছে গিয়ে বজ্রপাতের মাধ্যমে, আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ইউভি লাইট বা আলট্রা ভায়োলেট লাইটের বিক্রিয়ায় এরা প্রভাবক হিসেবে কাজ করছে। ফলস্বরূপ অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। এই দুইটা একসাথে মিললে নিউক্লিয় প্রোটিন তৈরি হয়েছে। তারপরে আসছে এটা আরেকটু বিবর্তিত হয়ে প্রোটোভাইরাস, যেটা ভাইরাসের চেয়ে একটু নিচের। আর প্রোটোভাইরাস আরেকটু বিবর্তিত হয়ে ভাইরাস হয়েছে, ঠিক আছে। এই ভাইরাসই হচ্ছে গিয়ে এমন একটা সত্তা যেটা জীব আর জড়র মধ্যবর্তী। তো আগে জীবের নাম গন্ধও ছিল না, এখন কিন্তু আমরা জীব আর জড়র মধ্যবর্তী একটা সত্তা পাইছি। এই ভাইরাসের আরেকটু বিবর্তিত হইয়া বা এর চেয়ে একটু আপডেটেড ভার্সন হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, এগুলা লিখি নাই, কিন্তু এইভাবে জৈব বিবর্তন তত্ত্বটা আসছে। সবাই কি এটা বুঝছো? বুঝলে ওয়াই লেখো। ভাইয়া, যদি বাহক না হয় তাহলে বাবার এক্স প্রাইম হওয়ার প্রবাবিলিটি কিভাবে থাকে? এই যে এক্স প্রাইম হলে তো বাবা অসুস্থ, এক্স প্রাইম হলে বাবা অসুস্থ, আর এক্স হইলে বাবা সুস্থ। এখন সুস্থ নাকি অসুস্থ এটা তো আমরা জানি না, আমাদের বাইর করতে বলছে জিনোটাইপ, ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি, সবাই ইয়েস লেখছো, থ্যাংক ইউ। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি, আর বেশি কিছু নাই। দেখি সবাই কি লিখতেছে। হ্যাঁ, ওয়াই ওয়াই, সবাই ওয়াই লিখছে, তার মানে সবাই বুঝছে। এটা তো বুঝেরই কথা, এটা জাস্ট সিম্পল। ইকোসিস্টেম, ইকোসিস্টেম বেশি কিছু পড়াবো না, এই স্লাইডটা শুধু শুধু দিছিলাম। ইকোসিস্টেমে যারা দেখো, এটা তোমাদের 9-10 এর বইয়ে আছে, যাদের নাই তারা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এখানে একটা জিনিস খেয়াল করো, জড় উপাদান, ভৌত উপাদান আর জীব উপাদান। জীব উপাদানের মধ্যে উৎপাদক আছে, খাদক আছে, আর বিয়োজক আছে। বিয়োজকটা একটা জিনিস, বিয়োজক হচ্ছে গিয়ে ধরো যেটা কি বলে, পরজীবী বলে। এরা হচ্ছে গিয়ে উম, বস্তুকে বা জীব জড় যেটাই বলো, উদ্ভিদ আর প্রাণী, এগুলাকে পচাইতে সাহায্য করে। এই যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলাকে বিয়োজক বলা হয়। আর খাদক তো জানো, যারা খাদ্য শৃঙ্খল পড়ছো, এক স্তরের খাদক বা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এগুলা। আর জড় উপাদান, এগুলো হচ্ছে অজৈব জৈবতে বিভক্ত। এত বেশি ডিটেলস করার দরকার নেই, এটা আমি হচ্ছে প্রথমে স্লাইড তৈরি করার সময় বানাই রাখছিলাম, এখন এটা এত দরকার নেই। এখন যেহেতু টাইম চলে গেছে, তাই তোমাদেরকে আমি তাড়াতাড়ি পড়াই দিচ্ছি এই জিনিসগুলা। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ ভার্সেস শক্তি প্রবাহ। একটা জিনিস খেয়াল করবা, এটা এটা হচ্ছে পুষ্টি প্রবাহ। পুষ্টি প্রবাহে তোমাদের যাদের 19-এ পড়ো, তাদের চিত্রের মধ্যে এই দুইটা তীর চিহ্ন দেওয়া নাই। যারা এই যে 29 জন আছো তারা খেয়াল করো। হাইড্রোজেন সালফাইড, দুইটা প্রাইম হলে কি সুস্থ নাকি অসুস্থ? দুইটা প্রাইম হলে অসুস্থ, একটা প্রাইম হইলে বাহক। আর যদি দুইটা প্রাইম ছাড়া হয় তাহলে সেটা সুস্থ। একটা জিনিস খেয়াল করো, এখানে তীর চিহ্নটা দেওয়া নাই, এই লাল তীর চিহ্ন দুইটা দেওয়া নাই বইয়ে, এই দুইটা তীর চিহ্ন দিয়ে নিও, ঠিক আছে। আর দেখো, পুষ্টি প্রবাহটা কিন্তু ঘুরে আবার সূর্যের কাছে ফেরত আসছে। এই দেখো, উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, এই তিনটার মাধ্যমে এগুলো বিয়োজকের কাছে যায়, বিয়োজক থেকে পুষ্টি ভান্ডারটা আবার উৎপাদকের কাছে ফেরত আসে, মানে আবার উদ্ভিদের কাছে ফেরত গেছে। এর কারণে এটা হচ্ছে চক্রাকার। আর পুষ্টি প্রবাহ চক্রাকার, আর এই কি বলে, শক্তি প্রবাহ হচ্ছে একমুখী বা লিনিয়ার। একটা জিনিস খেয়াল করো, প্রথমে সবুজ উদ্ভিদের কাছে সূর্য, এটা কিন্তু একটা সূর্য, ঠিক আছে, সূর্য দিছি একটা, যদিও আঁকা হয় নাই। এই সূর্য থেকে শক্তি সবুজ উদ্ভিদ পায়, ওইখান থেকে প্রথম স্তরের খাদক পায়, তারপরে দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, তারপরে একেবারে শেষ খাদক যেটা। এইভাবে শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হইতেছে। তো প্রথমে 100% উদ্ভিদ পাইছে, তার থেকে 1 দশমাংশ বা 10 ভাগের 1 ভাগ শক্তি পরবর্তী স্তরে যাওয়ার আগে শেষ হয়ে যায়। একটা স্তর যদি 10 ভাগ পায়, তাইলে পরবর্তী স্তর 1 ভাগ পায়। তো উদ্ভিদ যদি 100% পাইছে, তো ঘাস ফড়িং পাবে 10, ব্যাঙ পাবে 1, সাপ পাবে 0.1, বাজ পাখি পাবে 0.01। এভাবে 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 আস্তে আস্তে এটা জিরোর দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু আবার
সূর্যের কাছে আসতেছে না। তার কারণে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হচ্ছে একমুখী, আর পুষ্টির প্রবাহ হচ্ছে চক্রাকার। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? বুঝলে ওয়াই লিখে ফেলো। বিয়োজকের তার শোষণে শক্তি কি শোষণে ক্ষয়ে দেন নেই কেন? আচ্ছা খেয়াল কর, বিয়োজকরা তো শোষণে কোনো শক্তি ক্ষয় করে না, বিয়োজকরা জাস্ট ওটাকে পচায় ফেলায়। তো সবাই ওয়াই লেখছো, আমি পরবর্তী স্টাইলে যাচ্ছি। যা বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি তোমাদের যারা 9-10-এ আসো তারা একটু পড়বা। এইট যারা 6-7-এ আসো তাদের কিছু ধারণা দিচ্ছি, ঠিক আছে? জীব জীব প্রযুক্তির মধ্যে টিস্যু কালচার আছে, আর হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে গিয়ে কিভাবে জীবনকে আরো সহজ করার জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে জেনেটিক, এই জেনেটিক্স এর মাধ্যমে, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদকে আরো নিরাপদ উপায়ে আরো দ্রুত বংশবৃদ্ধি করানো যায়, বা বেশি বেশি উদ্ভিদ উদ্ভিদ সুস্থসম্মত উদ্ভিদ আনা যায়, আর এটাকে বলে টিস্যু কালচার। টিস্যু কালচারের জিনিসটা দেখো, আমি টাইম বেশি নিচ্ছি না, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। হুম। এই নমুনা টিস্যু, এই চিত্র দেখে তোমরা বুঝবা আশা করি। এই নমুনা টিস্যু এভাবে এভাবে আসছে। এই এটা হচ্ছে চিত্র দেখে নিও তোমরা 9-10-এ। আচ্ছা আমি বলি, এই টপিকটা খুবই ইজি। যাদের কাছে পিডিএফ আছে, তোমরা হচ্ছে গিয়ে ক্লাসরুমে গেলে পাই যাবা, গুগল ক্লাসরুমে ওখানে পিডিএফটা দেওয়া আছে, তোমরা টিস্যু কালচারের টপিকটা পড়ে নিও। এরপর হচ্ছে জিএমও। জিএমও প্রস্তুতি। জিএমও কি? জিএমও হচ্ছে গিয়ে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও তৈরিতে আমরা এসকেরিকিয়া কলি বা এই ইকোলি ব্যাকটেরিয়াটা ব্যবহার করি। ইকোলি ব্যাকটেরিয়ার একটা বৃত্তাকার ডিএনএ আছে, এই বৃত্তাকার ডিএনএটাকে বলে প্লাজমিড। এই প্লাজমিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লাজমিডটা জেনেটিক্স এর একটা জোস জিনিস। এই প্লাজমিডটা প্রথমে ব্যাকটেরিয়া থেকে বাইর করা হয়। আর আর ধরো তোমার দেহ থেকে আরেকটা জিন বাইর করে নেওয়া হয়েছে, যে জিনটা একটু পরিবর্তন করবে। আচ্ছা, এটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলি কেন এটা দরকার। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিএমও তৈরির জিনিসটা দরকার, কারণ তোমাদের মধ্যে অনেকেই বাবা মায়ের অনেকেই কি বলে ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস যাদের আছে, তাদের ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয়। ইনসুলিন তো মানুষ দিয়ে এত বেশি তৈরি করা সম্ভব না। এই ইনসুলিন তৈরির কাজে এই প্লাজমিডকে ব্যবহার করে এই জেনেটিক মডিফাইড অর্গানিজম বা ওই জিনিসটা তৈরির কাজে এই জিএমও প্রযুক্তিটা লাগে। এর কারণে তোমাদেরকে দেখাইতেছি, ধরো এই যে এই কাঙ্ক্ষিত জিন, এই জিনটা হচ্ছে গিয়ে ইনসুলিন যুক্ত একটা জিন। এই প্লাজমিড প্লাজমিডকে এখান থেকে রেস্ট্রিকশন এনজাইম, মনে রাখবা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়েছে। এই জায়গাটা প্লাজমিড থেকে কাটা ফেলছে। আর দেহ থেকে ওই রকম অনুপাতে একটা জিনিস আবার রেস্ট্রিকশন এনজাইম থেকে কাটছে, কাইটা দুইটাকে একসাথে জোড়া লাগাইছে। যে এই জায়গাটায় জোড়া লাগাইছে, জোড়া যে জিনিসটা দিয়ে লাগাইছে সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছে আর লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাইছে। তারপরে করছে কি দেখো, ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা কি বলে ব্যাকটেরিয়ার দেহে তৈরি করছে। এবার তোমরা বলতে পারো যে কেন ভাই এটার মধ্যে ব্যাকটেরিয়া নেওয়া হয়েছে? ব্যাকটেরিয়া ভাইয়ারা এর কারণেই নেওয়া হয়েছে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে খুব দ্রুত বংশবৃদ্ধি করা যায়। আর দেখো, এই যে নতুন যে ব্যাকটেরিয়াটা আসছে, এগুলো হচ্ছে ট্রান্সজেনিক জীব। এই জীবের মধ্যে তোমার দেহের ইনসুলিনটাও আছে। সে ওই ইনসুলিনটা নিয়ে বা ধরো ওই কাঙ্ক্ষিত জিনটা নিয়ে খুব দ্রুত গ্রোথ, মানে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে। ব্যাকটেরিয়া তো খুব সরল প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। এর কারণে অনেক বেশি ইনসুলিন যুক্ত ব্যাকটেরিয়া পাওয়া যাবে। ওইখান থেকে ইনসুলিনটা আলাদা করে আবার তোমাদের দেহে আনা যাবে। ওইখান থেকে বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা যায়, আরো নানা কিছু। তোমরা যারা 9-10-এ বই পড়ছো তারা হয়তো বা জানো, অনেক বেশি কিছু এই জিএমওর মাধ্যমে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা সম্ভব হইতেছে। তোমরা কি এই টপিকটা বুঝছো? ভাইয়া, খাদ্য জাল থেকে খাদ্য শৃঙ্খলের সংখ্যাটা বের করার কোনো সূত্র আছে? ভাই এটা তোমার, আমি বলি যে তোহরা ইসলাম প্রশ্ন করছে, খাদ্য শৃঙ্খল থেকে খাদ্য জাল তৈরির কোনো সূত্র নাই। এটা তোমার চোখের শক্তি দিয়ে তোমার এটা কিভাবে তুমি মাইন্ডে কিভাবে দ্রুত ম্যাথটা করতে পারো। সোজা একটা দিবা, উপর থেকে একটা যায়, নিচ থেকে একটা যায়, এভাবে। ঠিক আছে? এটা নির্ণয়ের কোনো সূত্র নাই, কারণ এক এক রকম খাদ্য শৃঙ্খল তো এক খাদ্য জাল তো এক এক রকম। সবাই বুঝলে ওয়াই লেখো। এত তাড়াতাড়ি সময় চলে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা দেখো, থ্যাংক ইউ তার যারা লিখতেছো। আচ্ছা দেখো, তোমরা কিন্তু বর্তমানে কারা আছো? 31 জন আছো, আবার দেখি সংখ্যা বাইরে গেছে। সংখ্যা বাইরে গেছে। একটু আগে 29 জন ছিল, তোমরা 31 জন আছো, আশা করি ভালোই হয়েছে। কারণ এখন আমি যে জিনিসটা বলবো একেবারে শেষের দিকে আছি, সব শেষ। জাস্ট আমি তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স বলবো, আর হচ্ছে গিয়ে কিছু ইম্পর্টেন্ট টপিকস। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা এখন দেখাইতেছি। নাইস সিজন। ট্রান্সজেনিক জীব আর জিমোর মধ্যে পার্থক্যটা কি? হুম ট্রান্সজেনিক জীব হচ্ছে গিয়ে আর জিম, ট্রান্সজেনিক আর জিএমওর মধ্যে একটা ক্ষুদ্র একটা পার্থক্য আছে। একটু এক সেকেন্ড দাঁড়াও।
আচ্ছা শুনো, এই প্রশ্নটা যে করছো সে কোন ক্লাসে পড়ো? 9-10-এ পড়লে তো ভাইয়া তোমার এটা পারার কথা। আব্দুল্লাহ আল নাইম। কারণ হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের 307 নম্বর পেজে এটার অ্যান্সার সুন্দর মতো লেখা আছে। এটা হচ্ছে গিয়া জিএমও আর ট্রানজেনিক জীব এক নয়। জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা যে কোনো উপায়েই জেনেটিক্যালি মডিফিকেশন ঘটতে পারে। মানে তোমরা যদি এটা কৃত্রিম উপায়ে তৈরি করো তাইলে এটা ট্রান্সজেনিক জীব। আর অন্য যে কোনো উপায় হইলেই এটা জিএমও হইতে পারে, ঠিক আছে? টু বি অনেস্ট এই ক্লাসটা ক্যাম্পের সবচেয়ে বেস্ট ছিল, তৌর ইসলাম বলছে। আচ্ছা, যারা বেস্ট বলতেছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাইতেছি। আল্লাহ, নামাজ পড়বো একটু যদি শেষ করে দিতেন। হ্যাঁ, যারা শেষ করে দিচ্ছি, আর জাস্ট 2টা স্লাইড, খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশটও রাখতে পারো আবার লেখেও নিতে পারো। এই দেখো, ভিআইপি টপিকস ফর বিডিজিএসও। এই দেখো, তোমরা যারা মক টেস্ট দিছো তারা কিন্তু খেয়াল করবা যে এই টপিক গুলো থেকেই প্রশ্ন আসে। ডিএনএ থেকে প্রশ্ন আসে, ব্লাড গ্রুপ আর এইচ ফ্যাক্টর, এটা সম্পর্কে আমি বলছি। আই এম রিয়েলি রিয়েলি সরি, ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রক্রিয়াটা আজকে দেখাইতে পারলাম না, কিন্তু ওইটা থেকে প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই, কারণ ওটা মক টেস্টে আইসা পড়ছে। তোমরা যারা একটু আগ্রহী তারা ইন্টারনেটে ইউটিউবেই নিয়ে অনেক ভিডিও আছে কিভাবে ব্লাড গ্রুপ, ইংলিশে সার্চ করবা হাউ টু, মানে যেভাবে সার্চ করে আর কি, তোমরা ইউটিউবে সার্চ করলেই পাবা। উদ্ভিদের পুষ্টির অভাবজনিত লক্ষণ, এটা থেকে একটা দুইটা প্রশ্ন এসে পড়তে পারে, আমি দেখছি বিগত বছরে আসছে। ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। আর দেখো তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে, আচ্ছা মক টেস্টে আগের বছরের রিজিওনাল কোশ্চেন, ও আচ্ছা তাহলে তো ভালোই। আচ্ছা দেখো, এই তোমরা যারা ওই যে জেনেটিক্স এর যে জিনিসটা দেখছো না, ওই যে কালার ব্লাইন্ডনেস এর একটা জিনিস দেখাইলাম তোমাদেরকে, এই কালার ব্লাইন্ডনেস এর জিনিসটা ওই যে যেমনি এক্স আর এক্স প্রাইম দিয়ে ক্রসের মাধ্যমে সন্তান তৈরির সম্ভাবনা বাইর করে, ঠিক একইভাবে ব্লাড গ্রুপও নির্ণয় করার একটা জিনিস আছে, ঠিক আছে? ওটা ওটা দিয়ে তোমরা বাবা মায়ের ক্রসিং ওভারের মাধ্যমে কেমনে জেনিং করে, এটা তোমাদেরকে একটু বড় প্রসেস তো দেখাইতে পারলাম না, তারপরেও তোমরা এটা চেষ্টা করবা, আর একটু ব্রেইন স্টর্মিং করার চেষ্টা করবা, নিজে নিজে ট্রাই করবা। প্রবলেম সলভ করতে হলে আচ্ছা আমি বলি, আমাদের যে একাডেমিক স্টাডিজ গুলো আছে এগুলোর সাথে অলিম্পিয়াডের একটু আলাদা। মানে অলিম্পিয়াডেরটা একটু একটু জাস্ট মাথা খাটাইতে হয়, এটা তোমাদের নিজে নিজে নিজেই ট্রাই করতে হবে। তোমাদের যে স্যাররা আছে তারা কিন্তু এটা বলে দেন এক্সট্রা যে টপিক, হৃৎপিণ্ড, ব্লাড সার্কুলেশন, এটা থেকে প্রশ্ন আসতে পারে। কালার ব্লাইন্ডনেস এর ম্যাথের প্রবলেম গুলো আসতে পারে। ম্যান্ডেলের জিন তত্ত্ব থেকে আমি যে যে পার্সেন্টেজ দেখে একটা বাইর করলাম না, ওই যে 100% থেকে 50%, ওটা থেকে তোমরা জাস্ট পার্সেন্টটা, এই বিডিজিএস ব্লাড গ্রুপ আসবে না, হ্যাঁ তোরা আসবেন, আসবে না এটা মোটেই বলাই যেতেছে, কারণ মক টেস্টটা এসে পড়ছে। এই নেফ্রন আর বৃক্ক থেকে এটা সবার নিচে রাখছি, এটা থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু আসবে না, তারপরও একটা দুইটা বাইরের প্রশ্ন এসে পড়তে পারে। তো এই টপিক গুলো হচ্ছে গিয়ে বিডিজিএস এর জন্য ভিআইপি টপিক, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট বাট নট লিস্ট, টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা, এলিমিনেশন প্রসেসটা দেখো, যে যারা আসতো 33 জন, আবার সংখ্যা বাইরে যাচ্ছে কেমনে। আচ্ছা দেখো, এলিমিনেশন প্রসেসটা কি, তোমাদের তো দুই ধরনের প্রশ্ন আসবে বিডিজিএস হতে। 6 তারিখ না পরীক্ষা? হুম, 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখে পরীক্ষা, সবাই এস লিখতেছো। আশা করি তোমরা বায়োলজি পার্টটা খুবই ভালো করে আশা করি বুঝছো। এই সেশন দুইটা চেষ্টা করছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক গুলা বুঝাইতে। নতুন কিছু দেখে তোমরা ভয় পাবা না। আমার বায়োলজি অলিম্পিয়াডে, ন্যাশনাল অলিম্পিয়াড যেটা ছিল, যেই ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড, জেনেটিক্স এর রিলেটেড প্রশ্নগুলো সলিউশন করে দিলে ভাইয়া এখন কেমনে দিব, এখন তো টাইম শেষ ভাই, আমার ল্যাপটপ গরম হয়ে গেছে। আচ্ছা দেখো, কঠিন প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না। আমার যে ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ছিল ওইটার প্রশ্ন বাবারে বাবা অনেক কঠিন ছিল, তারপরেও এইটাই মজার। তোমাদের কিন্তু প্রশ্নগুলো সলভ করতে করতে নিজেদের একটু সায়েন্টিস্ট সায়েন্টিস্ট মনে হয়। হুম, সায়েন্টিস্ট প্রশ্নগুলো সলভ করতে গেলে মনে হয় একটু গবেষণা করা লাগে, একটু ভয় না পায়া মাথায় রাখবা যে তোমার হাতে যা আছে, সেই তোমার মাথায় যা আছে ওইটা দিয়ে চেষ্টা করবা। আর অ্যাজাম্পশন বাড়াইতে হবে, আমি যেটা কি লিখলাম ভাইয়া গুগল ক্লাসরুমে দিলেই হবে। অ্যাজাম্পশন বাড়াইতে হবে। অ্যাজাম্পশন বাড়ায় প্রথমে যে দেখো আমি সলভ করলাম, এই যে জেনেটিক্স এর একটা প্রবলেম সলভ করলাম না, একটু মেসেজ দিয়ে বলবেন কারণে গ্লিচ খাচ্ছি। আচ্ছা ভিডিও তো আছে, সমস্যা নাই, ভিডিও থাকবে। আমি বছরের জাতীয় প্রশ্ন দেখে ভয় আর দ্বিতীয়টা পড়িনি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, শুধু বায়োলজি দিয়ে বিডিজিএস হবে না, বায়োলজি অলিম্পিয়াডে অনেকে আছে অনেক কিছু পারে, কিন্তু ফিজিক্স অলিম্পিয়াডে পারে না কেন, বা বিডিজিএস পারে না কেন, কারণ তারা বায়োলজি দিয়েই খালি মাতব্বরি দেখাচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা এভারেজে দক্ষ হবা, তাহলেই তোমাদের বায়োলজি অলিম্পিক বলে বিডিজিএসও পারফেক্ট হবে। আশা করি রিজিওনালটা তোমরা পার করবা, আর ন্যাশনালও যায় ভালো করবা। আশা করি যারা ক্লাসটা করতেছো 33 জন আছো, আচ্ছা একটা লাইন লিখছি, ইউ ফল ইউ স্ট্যান্ড আপ বাট নেভার গিভ আপ। একটা ঘটনা বলি তোমাদেরকে।
যারা আসো শেষ পর্যন্ত 1 নংটা ভালোভাবে বুঝাই দেন। কেমিস্ট্রি ভালো লাগে। 1 নং কোনটা? এলিমিনেশন প্রসেসটা তো সোজা ভাই। তোমরা যখন স্কুলে এমসিকিউ দিছো, স্কুলে এমসিকিউ তো তোমরা দেখো, ধরো 4টা উত্তরের মধ্যে 2টা উত্তর হবে না বইলেই দেওয়া যায়। ওই 2টা উত্তর বাদ দিয়ে বাকি 2টার মধ্যে চিন্তা করবা, 2টার মধ্যে প্রবাবিলিটি খাটাই দেখবা কোনটা হইতে পারে। এইভাবে অনেক প্রশ্নের উত্তর সলভ করে দেওয়া যায়, জাস্ট হচ্ছে গিয়ে উত্তর না জানার পরে। ঠিক আছে? এই আমার একটা ঘটনা বলি, ঘটনাটা একেবারে শেষ মুহূর্ত তো তাই আমি তোমাদের বলতেছি, 32 জন যারা আছো তারা থাকো, আমি তোমাদেরকে ঘটনাটা বলি। আমি হচ্ছে ছোটবেলা থেকেই প্রতিযোগিতার প্রতি অনেক আগ্রহ। মানে আমি ছোটবেলা থেকে প্রতিযোগিতা দিতে চাই, কিন্তু আমার বাবা মা আমাকে এগুলোতে আসতে দিত না। তো আমি যখন 7-এ অন্য স্কুল থেকে বদলায় নতুন স্কুলে আসি, তখন দেখি কি এই স্কুলে অনেক বেশি কম্পিটিশন, আইডিয়ালের কথা বলতেছি। অনেক বেশি, মানে ধরো অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। তো আমাকে বাবা মা কোনোটাইতে যাইতে দেয় না। তো আমি না, আমার ম্যাথের প্রতি একটা আগ্রহ ছিল, তো আমি 10-এ থাকতে প্রথমবার ম্যাথ অলিম্পিয়াড দিই। ওইবার না আমি বাছাই পর্ব পার হইতে পারি নাই, ঠিক আছে? বাছাই পর্ব পার হইতে পারি নাই, আমার খুবই খারাপ লাগছে। তো এই খারাপ থেকে আমি হার মানি নাই। কিন্তু আমি বাংলাবিদ আছে না, তোমাদের অনেকে বাংলাবিদের সাথে অনেকে পরিচিত আছো। হ্যাঁ ভাইয়া, এক্সাম কখন হবে? এক্সাম কি, এক্সাম তো 6 তারিখ হবে। বাংলাবিদ আছে না, এই বাংলাবিদে আমি গেছিলাম। আর ঢাকা রিজিয়ন, ঢাকার যে ডিভিশনাল টেস্টটা আছে অনেকজন পার্টিসিপেট করছিল, ওই বাংলাবিদে কিন্তু আমি অনেক ভালো করছি, ঢাকা বিভাগে বিজয়ী হয়েছিলাম, ন্যাশনালেও ভালো করছি, টিভিতেও দেখাইছে আমাকে। মানে একটা ছেলে যার যে কিছু পারে না তার জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া না। তো এটাই, তোমরা হার মানবা না। একাডেমিক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কয়টা সমান তালে চালায় যাবা, একাডেমিককে কিন্তু হেয় করলে চলবে না। অনেকেই অনেক বেশি ডিপ্রেশনে আছো আমি জানি, আমিও আছি। এই বর্তমানে করোনা পরিস্থিতি খুব খারাপ যাইতেছে। আচ্ছা, এই টিপস এন্ড ট্রিক্স গুলো যারা লেখছো, লেখা নিও। আর বাকিটা তো ইউটিউবে আছে। আর লাস্ট বাট নট লিস্ট, থ্যাংক ইউ সবাইকে, হচ্ছে গিয়ে বেস্ট অফ লাক। ভাই আপনি অনেক ইন্সপিরেশনাল, থ্যাংক ইউ নাফিসা। ভাইয়া এক্সাম কত সময়, কয়টার সময় হবে? ভাইয়া এটা তোমরা হচ্ছে গিয়ে বিডিজেএস ওর সাইটে গিয়ে দেখতে পারো। সাইটে গিয়ে দেখতে পারো বা ফেসবুক পেজে দেখতে পারো। আচ্ছা, সবার আমার ক্লাসগুলো কেমন লাগছে একটু বলো তো। মাশাআল্লাহ, ক্যারেট নাকি? ওকে, অনেক ভালো লাগছে। আচ্ছা দাঁড়াও, তোমাদের যারা আমার সাথে ফার্দার কানেক্ট করতে চাও তাদেরকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেসে গিয়ে তোমরা প্রশ্ন পাঠাইতে পারো। আমি চেষ্টা করব সলভ করে দিতে, বা না দিলেও চেষ্টা করবো আর কি। এই দেখো, দিয়ে দিছি তোমাদের ইমেল অ্যাড্রেসটা, যারা চাও তোমাদের প্রশ্ন দিতে পারো, আমি এটা সলভ করার চেষ্টা করব। আর সলভ না করলেও সমস্যা নাই, তোমরা নিজেরা ট্রাই করবা, আমি সলভ করে দিলে তোমাদের কি হবে? তোমাদের নিজে ট্রাই করতে হবে, ঠিক আছে? হুম। ভাই আপনাকে ইমেইলে প্রবলেম পাঠাইছি, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাইকো। সবাইকে বেস্ট অফ লাক বিডিজিএস এর জন্য। সামনে যদি কখনো দেখা হয়, ধরো তোমাদের সাথে সামনে কোথাও দেখা হইলো, তোমরা বলবা যে ভাইয়ার ক্লাস পাইছিলাম। আচ্ছা, সবাই সবাইকে ধন্যবাদ আমার ক্লাস করার জন্য, বেস্ট অফ লাক বিডিজিএস এর জন্য। আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম।